তো যেটা আলোচনা বলছিলাম যে সেল ওরিয়েন্টেড কন্টেন্ট, এটা মোটামুটি হচ্ছে যে একেবারে আজকের থেকে না, আসলে এটা সূচনা আজকের থেকে না। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, সেই হচ্ছে যে মানে তার সময় আজ থেকে আরো 200 বছর আগে, তার পণ্য বিক্রি করার জন্য কন্টেন্ট লিখেছিলেন। তো একেবারে নতুন বিষয় না, এটা অনেক পুরানো বিষয়, নতুন কোনো ইনভেনশন না। কিন্তু অনলাইনের এই জগতে এসে গত 10-15 বছর ধরে সেল ওরিয়েন্টেড কন্টেন্ট নতুন করে বারবার আলোচনায় আসছে। এবং আমাদের দেশে এই 2010-11 সালের দিকে থেকে যখন ফেসবুক জনপ্রিয় হওয়া শুরু করলো, মানুষ যখন বুঝতে শুরু করলেন যে ফেসবুকের মাধ্যমে বিক্রি করা যায়, ফেসবুক একটা মানে শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না। কারণ মার্কেটিং এর মূল সূত্র হচ্ছে যে মার্কেটিং ইজ ওয়্যার দ্য গ্যাদারিং ইজ। আপনারা কেউ কখনো দেখবেন না যে সুন্দরবনের গহীন অরণ্যে অথবা চট্টগ্রামের একেবারে আলীকদম লামা পার হয়ে গিয়ে কোন একটা হচ্ছে যে মানে পাহাড়ের পাদদেশে যেখানে মানুষ যায় না, সেখানে হচ্ছে যে কেউ সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে বা সেখানে কেউ বিলবোর্ড ঝুলিয়ে রেখেছে। তো মানুষ যেখানে থাকে সেখানেই কিন্তু হচ্ছে যে গ্যাদারিং যেখানে থাকে সেখানেই কিন্তু মার্কেটিং হয়, ঠিক আছে? তো মানুষ যখন হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হওয়া শুরু করলেন, মানুষ যখন অনলাইনে আসা শুরু করলেন, এই সময়টাতে সেল ওরিয়েন্টেড কন্টেন্টের গুরুত্ব এবং চাহিদা এটা বার প্রমাণিত হলো এবং অনেক বেশি বেড়ে গেল। কারণ ধরেন শুধুমাত্র যদি ফেসবুকের কথাই বলি, আপনি খুব খেয়াল করে দেখবেন একজন ফেসবুকিং যখন করেন মোবাইলে, খুব গভীর মনোযোগের সাথে উনি হচ্ছেন যে ওনার মোবাইলে এরকম স্ক্রল করতে থাকেন। তো প্রতিবার যদি হচ্ছে যে স্ক্রলের যে মোবাইলের যে হাইটটা, কি এভারেজ যে হাইট, সেই হাইটটা যদি ধরেন একবার স্ক্রল করলেন পুরোটা আমি এতটুকু কাউন্ট করলাম, আবার স্ক্রল করলেন এতটুকু কাউন্ট করলাম, আবার স্ক্রল করলেন এতটুকু কাউন্ট করলাম, এইভাবে যদি কাউন্ট করতে থাকি, তাহলে রিসার্চ বলে যে একজন মানুষের এভারেজ প্রতিদিন উনি যে পরিমাণ ফেসবুকিং করেন, যে পরিমাণ স্ক্রল করেন, সেটা যদি একটার উপর আরেকটা রাখা হয় তাহলে এটা আইফেল টাওয়ারের সমান হবে। এটা এভারেজ। কেউ আছেন অনেক বেশি করেন, কারো কেউ তো এত অ্যাক্টিভ ফেসবুকার যে মোটামুটি উনারটা একের পর এক রাখতে গেলে হচ্ছে যে চাঁদের কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা আছে। জোকস অ্যাপার্ট, বিষয়টা হলো যে আসলে আমরা এই যে সোশ্যাল মিডিয়াতে, এই যে অনলাইনে আমরা হচ্ছে যে কন্টেন্টের মহাসমুদ্রে ডুবে আছি আর কি। প্রচন্ড পরিমাণ ভিড় এখানে কন্টেন্টের। এই যে কন্টেন্টের যে ভিড়, সেই ভিড়ে আমরা নিজেদেরকে আলাদা করে যদি হচ্ছে যে ফুটিয়ে তুলতে না পারি, আলাদা করে যদি উপস্থাপন করতে না পারি, তাহলে আসলে ওই ভিড়ে হারিয়ে যাওয়ার মতো, মানে হারিয়ে যাওয়া ছাড়া আর কোনো গতি কিন্তু আমাদের থাকে না। এবং এই কথাটি এখন আরো বেশি প্রাসঙ্গিক এই কারণে যে গত প্রায় বছর 2 ধরে ফেসবুক কিন্তু হচ্ছে যে পে টু প্লে মডেলে চলে গিয়েছে। পে টু প্লে মডেল কি? ফেলো করি মাখতে। একটা সময় ছিল যখন ফেসবুকে হচ্ছে যে একটা পেজে যদি লাখখানেক লাইক থাকতো, লাখখানেক ফলোয়ার থাকতো, সেই পেজে কোনো একটা পোস্ট দিলে অনায়াসে ওই পোস্টটা 8-10 হাজার, 15 হাজার, 20 হাজার মানুষের ওয়ালে পৌঁছে যেত। এবং এই যে 8-10 হাজার, 20 হাজার মানুষের ওয়ালে যদি একটা পোস্ট, প্রোডাক্টের পোস্ট পৌঁছে যায়, তাহলে যাদের প্রয়োজন তারা দেখা গেলো যে একটু এমনিতেই নক করে বলছে, ইয়ে ভাই এটা আমার দরকার, কত দাম, এঙ্গেজড হয়ে যাচ্ছিল, রাইট? ফেসবুক কিন্তু এটাকে মানে তার প্রফিট বাড়ানোর স্বার্থে এটাকে কিন্তু অনেক কমিয়ে নিয়ে এসেছে। এখন আমরা কাউন্ট করি যে একটা পেজে যে পরিমাণ ফলোয়ার থাকে, অর্গানিক পেজ মানে কোনো ধরনের বুস্ট বা কোনো ধরনের প্রমোশন বা কোনো ধরনের অ্যাড বাদে ওই পোস্টটা অর্গানিক্যালি 0.5 to 1% মানুষের কাছে পৌঁছায়। ওই পেজে যে পরিমাণ মানুষ কানেক্টেড বা এঙ্গেজ, তাদের 0.5 to 1%, কোনো ক্ষেত্রে সর্বোচ্চ 2% মানুষের কাছে পৌঁছায়। তো সেই রকম একটা জায়গা থেকে এখন কিন্তু হচ্ছে যে ফেসবুক গ্রুপের গুরুত্ব অনেক বেশি। কারণ ফেসবুক গ্রুপ থেকে এখনো ফেসবুক অ্যাড অপশনটা চালু করে নাই। ফেসবুকের কাজই হচ্ছে যে এখন গ্রুপটাকে পপুলার করা। তো সেই রকম জায়গা থেকে গ্রুপে হচ্ছে যে পোস্ট দিলে এটা কিন্তু অনেক বেশি রিচ পায়, অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যায়। এইটা একটা সিনারিও, যে কারণে হচ্ছে যে বিভিন্ন গ্রুপের জনপ্রিয়তা খুব বেশি বাড়ছে এবং সবাই গ্রুপগুলোতে অ্যাক্টিভ হচ্ছেন অর্গানিক রিচ বাড়ানোর জন্য, ঠিক আছে, বিনা টাকায় মার্কেটিং করার জন্য। আবার আপনার ওয়েবসাইট, আপনার হচ্ছে যে ইউটিউব, তারপর ইউটিউব থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে টিকটক থেকে শুরু করে, ইয়েস ঠিক শুনছেন,
ইভেন কোকাকোলা পর্যন্ত টিকটককে হচ্ছে যে মার্কেটিং চ্যানেল হিসেবে, মার্কেটিং প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু ব্যবহার করছে। তো এই যে বিভিন্ন জায়গায় এই যে এত এত কন্টেন্ট, এত ভিডিও, আপনি হচ্ছে যে কোনো একটা শব্দ লিখে গুগলে যদি সার্চ দেন, দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইটের রেজাল্ট সে শো করছে, বা লক্ষ লক্ষ ওয়েবসাইটের রেজাল্ট সে শো করছে। এই যে যে কন্টেন্টের যে মহাসমুদ্র, এই তথ্য প্রযুক্তির এই হাইওয়েতে, এই ভিড়ে আপনাকে কিভাবে, আপনার প্রোডাক্টটাকে অথবা আপনার সেবাটাকে অথবা আপনাকে কিভাবে আলাদা করে একজন খুঁজে পাবে, সেই জায়গাটা কিন্তু অনেক বেশি ডিপেন্ড করে আপনি ক্যাপশনটা কিভাবে লিখবেন। বলাই বাহুল্য, আমরা আজকের এই ক্লাসে শুধুমাত্র ক্যাপশন নিয়ে আলোচনা করব না, আমরা ওভারঅল কপিরাইটিং বিষয়টা নিয়ে আলোচনা করব। তো কপিরাইটিং কি? কপিরাইটিং হলো মানে পারপাস বেসড রাইটিং। কোন একটা উদ্দেশ্য পূরণ করার জন্য যে লেখাটা লেখা হয়, সেই লেখাটাকেই আমরা সহজ সরল ভাষায় কপিরাইটিং বলি। এটাতে হচ্ছে যে ওয়েবসাইটে খুঁজলে আপনি অনেক ধরনের সংজ্ঞা পাবেন, বইতে তো আরো অনেক সংজ্ঞা আছে। আমরা সেই দিকগুলোতে না গিয়ে একেবারে খুব সহজ সরল ভাষায় কপিরাইটিং বলতে আমি যা বুঝি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই রকম জায়গা থেকে আসলে এই যে বিক্রয়মুখী যে লেখা বা সেল ওরিয়েন্টেড আর্টিকেল, সেল ওরিয়েন্টেড কন্টেন্ট, এইটা আসলে কি, খায় না মাথায় দেয়, এই জিনিসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আপনারা খুব খেয়াল করে দেখবেন আমাদের অনেক ফেসবুক পেজ আছে যেখানে থ্রি পিসের দাম লেখা, মানে থ্রি পিসের ছবি আপলোড করে বা মানে শাড়ির ছবি আপলোড করে সুন্দর করে 3 লাইনে লিখে ছেড়ে দেন না। কি লিখে ছেড়ে দেন? ইন্ডিয়ান থ্রি পিস, কাশ্মীরি কটন, দাম 1150 টাকা, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 120 টাকা, ঢাকার ভিতরে হোম ডেলিভারি, ঢাকার বাইরে থেকে অর্ডার করলে 50% অ্যাডভান্স দিতে হবে। আমি যদি খুব রুড ওয়েতেও বলি, মানে রুড ওয়েতে যদি বলি, মানে ভাবখানা এমন যে স্বর্গের দেবী অথবা দেবতা স্বর্গ থেকে অমৃত নিয়ে ধরাধামে নেমে এসেছেন এবং উৎসুক জনতা চাতক পাখির মতো, চাতক পাখি যেমন মেঘের অপেক্ষায় হা করে আকাশের দিকে তাকিয়ে থাকে, এই জনগণ হা করে আকাশের দিকে তাকিয়ে আছেন কখন উনি নেমে এসে ঘোষণা দিবেন যে আমি এই থ্রি পিস নিয়ে এসেছি। আর জনতা হচ্ছে যে দলে দলে এসে লাইন ধরে হচ্ছে যে এই থ্রি পিস কিনে নিয়ে চলে যাবে। না, আসলে ঘটনাগুলো এভাবে বাস্তবে এভাবে ঘটে না। আমাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে, আমি যদি খুবই ভালো প্রোডাক্ট তৈরি করি, আমি যদি খুবই ভালো পণ্য আনি, খুবই ভালো সার্ভিস দেই এবং সেটা যদি যথেষ্ট পরিমাণে চিপ প্রাইসে দেই, তাহলে হচ্ছে যে লোকজন দল ধরে এসে আমার পণ্য বা সেবা কিনে নিয়ে যাবে। আসলে বাস্তবে এটাও খুব বেশি কার্যকরী পদ্ধতি না। তাই বলে কোনোভাবেই চিন্তা করার কারণ নেই যে আমি হচ্ছে যে ভালো পণ্য, মানসম্মত পণ্য বা সেবার বিপক্ষে। আমি অবশ্যই একজন মার্কেটার হিসেবে মানসম্মত পণ্য বা সেবার সপক্ষে এবং শতভাগ সপক্ষ। কিন্তু ধরুন একজন সুন্দরী ভদ্রমহিলা অথবা অনেক হ্যান্ডসাম একজন ভদ্রলোক স্টেজে এসে দাঁড়িয়েছেন, জনতার উদ্দেশ্যে খুব সুন্দর করে হাসি দিলেন, কিন্তু স্টেজটা পুরো অন্ধকার, তাকে কেউই দেখতে পাচ্ছেন না। তো ওনার এই হাসিটার আসলে দাম কি? উনি যতই সুন্দরী হন না কেন, যতই হ্যান্ডসাম হন না কেন, উনি যত সুন্দর করে হাসেন না কেন, উনার হাসিটা যদি কেউ দেখতেই না পেল, তাহলে কিভাবে মানুষ বুঝবে যে আহা কি মোহনীয় হাসি? অথবা উনার ভয়েস অনেক গমগম করা ভয়েস, অথবা অনেক কোকিল কণ্ঠী একটা ভয়েস, সেই কোকিল কণ্ঠী ভয়েস অথবা পুরুষালী যে ভয়েস, ভদ্র মহিলার কোকিল কণ্ঠী ভয়েস বা ভদ্রলোকের পুরুষালী যে ভয়েস, সেই ভয়েস দিয়ে উনি হচ্ছেন যে জনতার উদ্দেশ্যে কথা বললেন, কিন্তু কোনো কারণে মাইক্রোফোনটা কাজ করছে না, কেউ ওনার কথা শুনতে পেলেন না। ওনার ওই কোকিল কণ্ঠী ভয়েস অথবা পুরুষালী যে ভয়েস, এই ভয়েসের কি আদৌ কোনো আবেদন তৈরি করা সম্ভব? ডেফিনেটলি না। তো এই যে ভালো পণ্য, মানসম্মত পণ্য এবং হচ্ছে যে মানসম্মত যে সেবা, এই মানসম্মত পণ্য বা সেবা তৈরি করাটাই কিন্তু দিন শেষে শেষ কথা নয়। দিন শেষে যে কোনো ব্যবসায় মূল যে টার্গেটটি থাকে সেটি হলো কত টাকার সেল হলো, সেটা প্রোডাক্ট হোক, সেটা সার্ভিস হোক। যদি পার্সোনাল ব্র্যান্ডিংও হয়, তাহলে হচ্ছে যে
কতজনের কাছে তার আবেদন তৈরি হলো, এটা কিন্তু হচ্ছে যে একেবারে গোড়ার কথা। তো সেই রকম জায়গা থেকে আপনি যদি হচ্ছে যে এই বিক্রয়মুখী যে কন্টেন্ট, যে কপিরাইটিং আপনার বিক্রয়কে উৎসাহিত করবে না, যে কপিরাইটিং আপনার বিক্রয় বৃদ্ধি করবে না, সেই কপিরাইটিং কিন্তু দিন শেষে আপনার জন্য খুব বেশি কার্যকর না। তো সেই জায়গা থেকে যে লেখা সেল বাড়ায় সেই ধরনের লেখাগুলোকে আমরা বিক্রয়মুখী লেখা বলি অথবা সেল ওরিয়েন্টেড কন্টেন্ট বলি। ঠিক আছে? তো এই সেল ওরিয়েন্টেড কন্টেন্ট, এই সেল ওরিয়েন্টেড কন্টেন্ট আসলে কোন ধরনের হয়, কোন ধরনের লেখা বিক্রি বাড়ায়? আমরা বিক্রি, মার্কেটিং এই জিনিসগুলো সরাসরি সরাসরি হচ্ছে যে ক্রেতার মনস্তত্ত্বের সাথে জড়িত, সরাসরি হিউম্যান সাইকোলজির সাথে জড়িত। তাই হিউম্যান সাইকোলজিকে অ্যাভয়েড করে গিয়ে আমরা কিন্তু আসলেই কখনোই এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যে কথা বলতে পারবো না। তো সেই জায়গা থেকে চলুন আমরা একটু দেখি যে হিউম্যান সাইকোলজির বেসমেন্টটা আসলে কোন জায়গায়। ধরুন পৃথিবীর যতগুলো ধর্মগ্রন্থ আছে, যতগুলো ধর্মগ্রন্থ আছে, সকল ধর্মগ্রন্থ পড়ার সুযোগ আমার হয়নি। হয়তোবা যদি স্রষ্টা কখনো সুযোগ দেন, উনি যদি কবুল করেন তাহলে একদিন পড়তে পারবো। কিন্তু আমি মোটামুটি প্রধান 4টা ধর্মগ্রন্থ পড়ার সুযোগ পেয়েছি এবং একজন মুসলিম হিসেবে কোরআন শরীফের বাংলা অনুবাদ এবং পড়ার সুযোগ হয়েছে অনেকবার। তো আমার একটা প্রশ্ন ছিল, এই যে ধর্মগ্রন্থগুলো, এই ধর্মগ্রন্থগুলোতে একবার শাস্তির ভয় দেখানো হচ্ছে এবং আরেকবার পুরস্কারের সুসংবাদ দেওয়া হচ্ছে। একবার শাস্তির ভয় দেখানো হচ্ছে, আরেকবার পুরস্কারের সুসংবাদ দেওয়া হচ্ছে। কেন? এই প্রশ্নটা মনে মনে ছিল। জুৎসই কোনো জবাব ঠিক মতো পাইনি। স্কুল জীবনে, কলেজ জীবনে জুৎসই জবাব পাইনি। ভার্সিটি জীবনে এসে ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমি জড়িয়ে পড়লাম এশিয়াটিকের সাথে। এশিয়াটিক বাংলাদেশের নাম্বার 1 এজেন্সি, ব্র্যান্ডিং এজেন্সি। তো সেইখানে বিভিন্ন ইভেন্টের সাথে কাজ করতে করতে তাদের ব্র্যান্ড ওরিয়েন্টেড যে কার্যক্রম, সেই কার্যক্রমের সাথে জড়িয়ে পড়ার পরে তখন ব্র্যান্ডিং নিয়ে আগ্রহ তৈরি হলো, মার্কেটিং নিয়ে আগ্রহ তৈরি হলো, পড়াশোনা শুরু করলাম। যদিও প্রথাগতভাবে আমি মার্কেটিং এর ছাত্র না, আমি শিক্ষা ও গবেষণার ছাত্র ছিলাম, কিন্তু ভালোবাসার জায়গা থেকে ওই জায়গায় পড়াশোনা শুরু করলাম এবং ওইখান থেকে হচ্ছে যে সাইকোলজি বেসড যে হচ্ছে যে বইগুলো, সেই বইগুলো হচ্ছে যে অনেক জায়গায় দেখলাম সাজেস্ট করছে, সাইকোলজি নিয়ে কথাবার্তা শুরু হচ্ছে। তো সেই জায়গা থেকে হচ্ছে যে সাইকোলজির প্রতি আকর্ষণ তৈরি হয় এবং সাইকোলজির একজন স্টুডেন্ট হিসেবে, মনোযোগী পাঠক হিসেবে পঠন পাঠন শুরু হলো। তো মনোবিজ্ঞান পড়তে গিয়ে আমি যেটা আবিষ্কার করলাম, এটা আমার ব্যক্তিগত আবিষ্কার, আমি নিজের মন্ত করে আবিষ্কার করলাম, সেটা হচ্ছে যে মনোবিজ্ঞান বলে মানুষের, যে কোনো মানুষের কোর সাইকোলজিক্যাল ড্রাইভার। কোর সাইকোলজিক্যাল ড্রাইভার বলতে বোঝানো হয় সে আসলে কোনো কাজ কেন করে, যে কোনো কাজ কেন করে। তো এই কোর সাইকোলজিক্যাল ড্রাইভার মাত্র 2টা, ফিয়ার অ্যান্ড গ্রিড, পজিটিভ অ্যান্ড নেগেটিভ বোথ অর্থে। যে কোনো কিছুর ভয়, আতঙ্ক অথবা ক্ষতির সম্ভাবনা ফিয়ার হিসেবে কাউন্ট করা হয়। যে কোনো কিছুর প্রতি আকর্ষণ, লোভ, আশা, আকাঙ্ক্ষা গ্রিড হিসেবে কাউন্ট করা হয়। এবং মানুষ যত কাজ করে, আমরা যদি একটা মিনিটও একটু চোখ বুঝে আমাদের সারাটা জীবনকে একটু মনের চোখে দেখে নেই, তাহলে আমরা দেখব আমরা সারা জীবনে যত কাজ করেছি, হয় কোনো কিছুর ভয়ে, আতঙ্কে অথবা ক্ষতির আশঙ্কায় অথবা কোনো কিছুর পাওয়ার প্রত্যাশায় অথবা লালসায় অথবা লোভ, বোথ নেগেটিভ অ্যান্ড পজিটিভ বোথ অর্থেই কিন্তু হচ্ছে যে আমরা কি করেছি, বোথ অর্থেই, মানে উভয় অর্থেই কিন্তু হচ্ছে যে আমরা ফিয়ার এবং গ্রিড এই 2টা দ্বারা কিন্তু পরিচালিত হয়েছে, তাই না? তো সেরকম জায়গা থেকে আপনি যদি আপনার টার্গেট কাস্টমারের, যাদের কাছে আপনি আপনার পণ্য বা সেবাটা বিক্রি করতে চান, তাদের ফিয়ার এবং গ্রিডটা যদি একবার বুঝতে পারেন এবং সেই অনুসারে যদি হচ্ছে যে আপনি তাদের ওই সলিউশনটা দিতে পারেন, তাহলে কিন্তু হচ্ছে যে আপনি অনেকাংশেই সফলতার পথে এগিয়ে যাবেন। তো ফিয়ার এন্ড গ্রিড অনেক বিশাল বিষয়। এটা আমরা তো কেউ, মানে অধিকাংশ বলতে আমরা যারা উদ্যোক্তা, আমরা যারা ব্যবসায়ী, আমরা যারা মার্কেটার, আমরা কিন্তু হচ্ছে যে একেবারে মনোবিজ্ঞানী নই। তাহলে মানুষের এই জায়গাটা ধরা, একটা মানুষের কোনো পণ্য বা সেবার এগেইনস্টে তার ফিয়ার কি, তার গ্রিড কি, এই জায়গাটা ধরার আসলে কি সহজ কোনো রাস্তা আছে? আমি
কাজ করতে করতে একটা রাস্তা খুঁজে পেয়েছি, আমি সেই রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হলো ফিয়ার অ্যান্ড গ্রিড। এটা বোঝার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো তার পেইন অ্যান্ড গেইন বোঝা। ওই পণ্য বা সেবার এগেইনস্টে তার পেইনটা কি, সে কোন যন্ত্রণায় ভুগছে। একজন একটা মোবাইল ব্যবহার করছে, ওই মোবাইলের যে ব্যবহারকারী, মোবাইলটা নিয়ে সে কি কি যন্ত্রণায় আছে, মোবাইলটা নিয়ে উনি যে যন্ত্রণায় থাকতে পারেন, সম্ভাব্য যে যন্ত্রণায় থাকতে পারেন, সেটা হলো মোবাইলের চার্জ কমে যায়, সেটা হলো হতে পারে মোবাইলের হচ্ছে যে ক্যামেরার রেজুলেশন ভালো না, হতে পারে মোবাইলটা বারবার হ্যাং করে, মোবাইলের প্রসেসর, র্যাম এই জায়গাগুলোতে প্রবলেম আছে, ঠিক আছে। তো সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা প্রথম। দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো তার ওই মোবাইলটা নিয়ে, একটা মানুষ একটা মোবাইল ব্যবহার করবেন, ওই মোবাইলটা নিয়ে তার প্রত্যাশা কি। উনি কি আশা করেন যে হচ্ছে যে এই মোবাইলটা উনি ব্যবহার করলেই উনি হচ্ছেন যে অপরূপ সুন্দরী হয়ে যাবেন বা অসম্ভব হ্যান্ডসাম হয়ে যাবেন? ডেফিনেটলি না। মোবাইলের প্রতি এই প্রত্যাশা মানুষের থাকে না। তাহলে মোবাইলের প্রতি একটা মানুষের কি প্রত্যাশা থাকে? ক্লিয়ার সাউন্ড, উনি গেম খেলতে গেলে যেন এটা হ্যাং না করে, ছবি তুলতে গেলে যেন অনেক ভালো একটা রেজুলেশন আসে, এটার জন্য ব্যাটারি লাইফ ভালো হয়, এটা যেন হচ্ছে যে 2, 4 বা 5 বার হাতের থেকে পড়ে গেলে ভেঙে না যায়, এই যে এইরকম, এটা যেন ভাইরাস অ্যাটাক কম করে, এটাতে যেন নেটওয়ার্ক ভালো পাওয়া যায়। তাহলে এই যে আমরা যদি লিস্ট করে ফেলি যে এই মোবাইলটা নিয়ে ওনার পেইন পয়েন্ট কি কি এবং এই মোবাইলটা থেকে উনি কি কি গেইন করতে চান, এই দুইটা লিস্টের দিকে যদি হচ্ছে যে আমরা তাকাই, এই দুইটা লিস্টের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে উনার ফিয়ার অ্যান্ড গ্রিডের কাছাকাছি আমরা খুব দ্রুতই পৌঁছে যেতে পারবো, খুব দ্রুতই ওনার ফিয়ার অ্যান্ড গ্রিডের কাছাকাছি আমরা পৌঁছে যেতে পারবো, রাইট। এবং মজার বিষয় হচ্ছে যে সবাই কি হচ্ছে যে এক জিনিস নিয়ে বদার করে, সবাই কি এক জিনিসের প্রতি আকাঙ্ক্ষী হয়? ডেফিনেটলি না। জনে 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 এটা ভিন্নতা আসে। কিসের ভিত্তিতে ভিন্নতা আসে? তার পারিপার্শ্বিকতার ভিত্তিতে, তার রুচির ভিত্তিতে, তার দৈনন্দিন জীবনাচরণের ভিত্তিতে, তার প্রফেশনাল যে কাজকর্ম আছে সেই কাজকর্মের ভিত্তিতে, অথবা তার ইচ্ছার ভিত্তিতে। আমরা গত পরশুদিন আমাদের একটা কোর্সে আমরা এরকম একটা মজার খেলা খেলছিলাম। আমরা অংশগ্রহণকারীদেরকে জিজ্ঞেস করেছিলাম, এখানে প্রায় 15 থেকে 20 জন অংশগ্রহণকারী ছিলেন, তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে শেষ কবে আপনি একটা মোবাইল বা একটা ল্যাপটপ কিনেছিলেন এবং কেনার সময় কোন কোন বিষয়গুলোকে বিবেচনা করেছিলেন। আমরা দেখলাম অনেকগুলো টপিক উঠে এসেছিল, অনেকগুলো টপিক। কেউ ব্র্যান্ডকে প্রাধান্য দিয়েছেন, কেউ পারফরমেন্সকে প্রাধান্য দিয়েছেন, কেউ হচ্ছে যে নির্দিষ্ট একটা বাজেটের মধ্যে সর্বোচ্চ পারফরমেন্সকে প্রাধান্য দিয়েছেন, কেউ দেখেছেন যে তার পরিচিত পরিমণ্ডলে অন্যান্যরা হচ্ছে যে যে মোবাইলটা ব্যবহার করে সেটা দিয়ে উদ্বুদ্ধ হয়েছে। এক একজন এক এক কারণে একটা মোবাইল কিনেছে, রাইট। তাহলে আমরা যদি এই জায়গাগুলো হচ্ছে যে খুঁজে বের করতে পারি এবং সেই অনুযায়ী যদি হচ্ছে যে আমরা কন্টেন্ট লিখতে পারি, তাহলে কিন্তু দেখবেন খুব সহজেই আমরা, যিনি কিনছেন, যিনি সম্ভাব্য ক্রেতা, তার কিন্তু হচ্ছে যে একেবারে মনের ভিতরে ঢুকে যাওয়ার সুযোগ আমাদের তৈরি হবে। তাহলে এই যে নিড অ্যান্ড ফেয়ার অ্যান্ড গ্রিড এবং পেইন অ্যান্ড গেইন, এই যে চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট বন্ধুরা লিখে রাখবেন আপনারা, এবং এই চারটা পয়েন্ট নিয়ে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের এগেইনস্টে এই চারটা পয়েন্ট নিয়ে নিরন্তর গবেষণা করবেন, নিরন্তর আলোচনা করবেন। হয়তোবা আপনি কথার কথা 3 পিস বিক্রি করেন, একটা নির্দিষ্ট রেঞ্জের 3 পিস বিক্রি করেন, অথবা আপনি মোবাইলই বিক্রি করেন, একটা নির্দিষ্ট ধরনের মোবাইল বিক্রি করেন, মোবাইল ফোন বিক্রি করেন। আপনি মাঝে মাঝে একটু পরিচিতদের কাছে বা হচ্ছে যে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন প্ল্যাটফর্মে একটু জিজ্ঞেস করার চেষ্টা করবেন, আচ্ছা একটা 3 পিস কেনার সময় আপনি কি কি বিবেচনা করেন। আপনি দেখবেন অ্যান্সার গুলো আপনাকে অ্যামেজড করবে, এমন সব অ্যাঙ্গেল থেকে আপনাকে চিন্তা করার সুযোগ এনে দিবে যেটা আপনি এর আগে কখনো কল্পনাই হয়তো বা করেননি। অথচ সেই জায়গাগুলো নিয়ে আপনার চিন্তা ভাবনা করার সুযোগ তৈরি হবে। এই যে চিন্তা করার, চিন্তা করার অভ্যাস, এই যে উত্তর খুঁজে বেড়ানোর অভ্যাস এবং মানুষের মনে উঁকি মেরে মানুষের মনকে বোঝার যে নিরন্তর চর্চা, এই চর্চাটাই কিন্তু হচ্ছে যে আপনার লেখাকে আরো অনেক বেশি শানিত করবে, আপনার লেখার নিত্য নতুন জায়গা তৈরি করে দিবে। এবং দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট নিয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ভাইয়া, ওই চারটা পয়েন্ট গুলোকে আরেকবার একটু বলা যাবে? জি জি, অবশ্যই।
সেটি হলো, প্রথম পয়েন্টটা হচ্ছে যে বেস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ফিয়ার এন্ড গ্রিড, ভয় এবং লালসা। আর ফিয়ার এন্ড গ্রিড বোঝার জন্য আরো দুইটা পয়েন্ট, সেটা হচ্ছে যে কি, পেইন এন্ড গেইন। তো এই পেইন এবং গেইন কিসের কিসের মানে ওই প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড কোন কোন বিষয়গুলো তাকে যন্ত্রণা দিচ্ছে, এবং ওই প্রোডাক্ট বা সার্ভিসটা ব্যবহার করে সে কি প্রত্যাশা করে, সে কি অর্জন করতে চায়। এই জিনিসগুলো যদি যত দ্রুত আমরা বুঝে ফেলতে পারবো, যত দ্রুত আমরা আইডেন্টিফাই করতে পারবো, তত দ্রুতই আমরা বিক্রয়মুখী কন্টেন্ট বা বিক্রয়মুখী লেখার পথে এগিয়ে যেতে পারবো। এবং একটা বিক্রয়মুখী লেখার জায়গা তৈরি করার জন্য দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ নিড ভার্সেস ওয়ান্ট। ধরেন আপনাকে কেউ, আপনার বাচ্চা এসে বলল যে আমার একটা মোবাইল প্রয়োজন, আব্বু বা আম্মু দাও না আমাকে একটা মোবাইল কিনে। অথবা আপনার ছোট বোন বা ছোট ভাই এসে বলল, ভাইয়া বা আপু আমার একটা মোবাইল প্রয়োজন, দাও না কিনে। দিস ইজ নিড। আর ওয়ান্ট হচ্ছে আমি মোবাইল চাই, এই মুহূর্তে চাই, দিতে হবে। দিস ইজ ওয়ান্ট, চাই। তো প্রয়োজন এবং চাওয়া, এই দুইটার মধ্যে কিন্তু অনেক সময় আকাশ পাতাল ব্যবধান থাকে। আপনার খুঁজে বের করতে হবে আপনার সম্ভাব্য ক্রেতার প্রয়োজন কোনটা আর তার চাওয়া কোনটা। যেমন যদি একবারে ছোট্ট করে উদাহরণ দিতে পারি, অনেক সময় কিন্তু আমরা প্রয়োজনের থেকে আমাদের চাওয়াকে বেশি গুরুত্ব দিই। হয়তোবা আমাদের প্রয়োজন ভবিষ্যতের জন্য একটু বেশি সঞ্চয় করা, হয়তোবা আমার প্রয়োজন বিজনেসে একটু বেশি ইনভেস্ট করা, কিন্তু আমি চাই যে ঈদের সময় পরিবারের সবাই জন্য, নিজের জন্য একটু ভালো করে কেনাকাটা করতে। এই যে দেখেন, এই প্রয়োজন এবং চাওয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু অধিকাংশ সময় আপনি যদি আপনার বাস্তব জীবনের দিকে, আপনার নিজের অভিজ্ঞতার দিকে তাকান, আপনার যদি স্মৃতির মধ্যে উকি দেন, তাহলে আপনি দেখবেন অধিকাংশ সময়, সব সময় হয়তো না, কিন্তু অধিকাংশ সময় প্রয়োজনের থেকে চাওয়াটা অনেক বেশি জোরদার হয়। তাহলে সেক্ষেত্রে আপনি যাদের কাছে আপনার মানে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করবেন, আপনাকে দুইটাই খুঁজে বের করতে হবে, তার প্রয়োজন কোনটা, তার চাওয়া কোনটা। উনার কি প্রয়োজন এবং উনি কি চান, কিভাবে খুঁজে বের করবেন? ওই যে বললাম, অবজার্ভ করা, বারবার দেখা, তাদের হচ্ছে যে মানে বিভিন্ন যে আলোচনা, সেই আলোচনাগুলো শোনা, আলোচনা তৈরি করা, মাঝে মাঝে হচ্ছে যে কন্টেস্ট তৈরি করে ফেলা। যে ধরেন কথার কথা, যে আপনাকে হচ্ছে যে ধরেন আমাদের যা প্রয়োজন, আমরা যে ন্যাচারালি যারা হচ্ছে যে মোবাইলের সাধারণ ইউজার, আমাদের প্রয়োজন কিন্তু হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে 15 থেকে 16,000 বা 18 থেকে 20,000 টাকা রেঞ্জের একটা স্মার্টফোনের মধ্যেই কিন্তু মিটে যায়। হয়তোবা অনেক দামি ব্র্যান্ড আমাদের প্রয়োজন হয় না, এটা কিন্তু প্রয়োজন। কিন্তু মনের চাওয়াটা কি? যদি সামর্থ্য থাকে আমি একটা ভালো ব্র্যান্ডের, ভালো মডেলের, ফ্ল্যাগশিপ মডেলের একটা ফোন কিনবো, এটা কিন্তু আমাদের চাওয়া। তাহলে আপনি যদি একবার এই প্রয়োজন, আপনি যদি একবার প্রয়োজন এবং চাওয়া এই দুইটাকে আইডেন্টিফাই করতে পারেন এবং এই দুইটাকে ম্যানিপুলেট করতে পারেন, এই দুইটাকে হচ্ছে যে তার সামনে তার মতো করে তুলে ধরতে পারেন, তার পেইন অ্যান্ড গেইনের এগেইনস্টে, আপনার ওই লেখা পড়তে পড়তেই আপনার ওই হয়তো বা ওই একটা লাইন, আপনার ওই হয়তো বা ওই একটা কথাই একজনকে উদ্বুদ্ধ করে দিবে, দুইটা তিনটা শব্দ একজনকে উদ্বুদ্ধ করে দিবে ওই পণ্য বা সেবাটা কেনার জন্য, আগ্রহী করে তুলবে। একটা লেখা, একটা লাইন কত পাওয়ারফুল হতে পারে, কত বেশি পাওয়ারফুল হতে পারে। আপনাদের মনে আছে MP3 যুগের কথা? আমরা হচ্ছে যে MP3 যুগের আগে আমার মনে আছে সেই হচ্ছে যে ওয়াকম্যান আমরা ব্যবহার করতাম, সেটা ক্যাসেট ওয়াকম্যান ছিল, সিডি টাইপের কিছু ওয়াকম্যান ছিল, এই এরকম বড় বড় মাজায় গুজিয়ে নিয়ে, মানে খুব ভাবটাব নিয়ে ছোটবেলায় ঘুরে বেড়াইতাম আর কি, ঠিক আছে। এবং ওয়াকম্যানের জন্য হচ্ছে যে বাসায় যে নিরন্তর সংগ্রাম করতে হয়েছে প্রায় একটা সপ্তাহ ধরে, সেটার কথা বলাই বাহুল্য। তো এরপরে আসলো MP3। MP3 একেবারে ছোট জায়গায় চলে আসলো এবং দোকানে গিয়ে, সাইবার ক্যাফেতে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন প্ল্যাটফর্ম ঘেটে 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 হচ্ছে যে গান নামাইতাম এবং সারাদিন গান শুনে ঘুরে বেড়াইতাম। তো ওই রকম সময়
স্টিভ জবস আইপ্যাডের ধারণা নিয়ে আসলেন। আইপ্যাড না কিন্তু আইপড, আপনাদের মনে আছে এই 1.8 ইঞ্চির ছোট্ট আইপড, ঠিক আছে। আইপডের ধারণা যখন উনি প্রেজেন্ট করলেন, ওনার যারা অ্যাডভাইজার ছিল, ওনার যারা মার্কেটিং এক্সপার্ট ছিল, সবাই বললো যে এটা চলবে না, MP3 এগেইনস্ট আইপড মার্কেটে চলবে না। কেন? রিজন গুলো একটু শুনুন, আপনারা হচ্ছে যে বিলিভ করবেন, আপনারাও চিন্তা করতে বাধ্য হবেন যে এটা চলবে না। প্রথম কথা হচ্ছে যে MP3 তুলনায় আইপডের দাম ছিল কয়েক গুণ বেশি, নাম্বার 1। নাম্বার 2, দুইটার ফ্যাসিলিটিস সেম, গান শোনা। নাম্বার 3, MP3 ম্যাকিনটশ কম্পিউটার মানে অ্যাপল কম্পিউটার, লিনাক্স কম্পিউটার অথবা উইন্ডোজ কম্পিউটার, এই 3 অপারেটিং সিস্টেমে চালিত যে কোনো কম্পিউটারেই MP3 মানে জয়েন করিয়ে, MP3 ইনসার্ট করিয়ে MP3 তে ডাউনলোড করা যেত। ওয়্যারএজ আইপডের প্রথম যে ভার্সনটি আসে সেখানে সেটি শুধুমাত্র ম্যাকিনটশ কম্পিউটারের জন্য কম্প্যাটিবল ছিল, সেটা দিয়ে শুধু অ্যাপল কম্পিউটার, অ্যাপলের কম্পিউটারগুলোতে সেটা হচ্ছে যে ঢুকিয়ে সেখান থেকে ডাউনলোড করা যেত। এখন বলেন যে কম সুবিধা সম্পন্ন একটা পণ্য, শুধুমাত্র দেখতে সুন্দর, প্রেজেন্টেশন সুন্দর, সেটি কয়েক গুণ বেশি দাম দিয়ে একটা মানুষ কেন কিনবে? আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? কম সুবিধা সম্পন্ন একটি পণ্য, শুধুমাত্র দেখতে একটু বেশি সুন্দর, সেটি কয়েক গুণ বেশি দাম দিয়ে মানুষ কেন কিনবে? এই পয়েন্ট অফ ভিউ থেকে কি হলো? সবাই এটাকে মানে নেগেটিভ মন্তব্য করলেন, যারা এটা অবজার্ভ করলেন তারা নেগেটিভ মন্তব্য করলেন বের হওয়ার আগে। স্টিভ জবস একটু একরোখা টাইপের মানুষ ছিলেন, একটু একগুঁয়ে টাইপের মানুষ ছিলেন। উনি 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 যেটা করলেন সেটা হচ্ছে যে আইপডের যখন উদ্বোধনী প্রেজেন্টেশন হলো, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, মানে এখনো যেটা হয় যে অ্যাপলের প্রত্যেকটা ডিভাইসের নতুন যে মডেল আসে সেই মডেলের জন্য একটা উদ্বোধনী প্রেজেন্টেশন হয়। সেই উদ্বোধনী প্রেজেন্টেশনে উনি আইপডকে পরিচয় করিয়ে দিলেন 1000 songs in your pocket, 1000 songs in your pocket, তোমার পকেটে 1000 গান। একজন মিউজিক লাভার, আপনারা যারা মিউজিক পছন্দ করেন, যারা নিরন্তর গান শুনতে পছন্দ করেন, যেমন আমি একজন মিউজিক লাভার, আমার মোটামুটি হচ্ছে যে ক্লাস টাইম বাদে অন্য সকল সময়, ক্লাস টাইম এবং হচ্ছে যে কোনো মিটিং, জুম মিটিং বা হচ্ছে যে কোনো কল, এইটুকু বাদে সব সময় আমার সাউন্ড বক্সে গান চলতে থাকে, হেডফোনে গান চলতে থাকে। প্যাশনেট মিউজিক লাভার। এইবার সিনারিওটা একটু চিন্তা করেন, এটা সেই সময়ের কথা যেই সময় হচ্ছে যে গানের জন্য ক্যাসেট চলছিল এবং সিডি চলছিল, ডিভিডি মোটামুটি পপুলার হওয়া শুরু করেছে বা পপুলার হয়েছে। তো একটা ক্যাসেটে এপিট ওপিট মিলিয়ে 10টা গান থাকে, একটা সিডিতেও এপিট ওপিট মিলিয়ে মানে টোটাল 10টা ট্র্যাক থাকে, একটা ডিভিডিতে হাইয়েস্ট হইলে 100 থেকে 150, যতদূর আমার যদি স্মৃতি প্রতারণা না করে থাকে 100 থেকে 150 গান থাকে। তাহলে you can visualize easily as a music lover, ওই সময়ের যদি হচ্ছে যে আপনি গান শুনে অভ্যস্ত হয়ে থাকেন, আপনি সহজেই ভিজুয়ালাইজ করতে পারবেন যে 1000 গান মানে হচ্ছে যে 100টা ক্যাসেট। 100টা ক্যাসেট মানে আমার এইরকম টেবিল অনেকখানি ভরে গেল আর কি, রাইট? তাহলে এই 1000 গান আমি পকেটে নিয়ে ঘুরে বেড়াবো, ও মাই গড! MP3 এর প্রমোশন কি ছিল? MP3 এর হচ্ছে যে বর্ণনা কি ছিল? এটা 1 জিবি, এটা 2 জিবি, এটা 3 জিবি। ধরেন এই টেকনোলজির হচ্ছে যে মানে রমরমা সময় এসেও চট করে আমরা 1 জিবি ক্যালকুলেট করতে কিন্তু আমাদের একটু হিমশিম খেতে হয়। আচ্ছা 1 জিবি তার মানে হচ্ছে যে 10 মেগার যদি গান হয় তাহলে 1000 মিনিট ধরবে। 1 জিবি তার মানে 300 মেগার যদি হচ্ছে যে একটা সিনেমা হয় তাহলে হচ্ছে যে এরকম 3টা সিনেমা ধরবে। আর ঠিক কিনা বিষয়টা? তো সেই রকম জায়গা থেকে ওই সময়ে জিবি, এমবি হিসাব করা মানে হচ্ছে যে চট করে মেমোরিতে ভিজুয়ালাইজ করে নেওয়া একটা মানুষের পক্ষে কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য বিষয় ছিল। সেই জায়গায় উনি কিন্তু হচ্ছে যে প্রয়োজনের দিকে গুরুত্ব দেন নাই, উনি চাওয়ার দিকে গুরুত্ব দিয়েছেন, অন্তরের ইচ্ছার দিকে গুরুত্ব দিয়েছেন। কাদের অন্তরের ইচ্ছা? যারা মিউজিক লাভার। এবং সেই অন্তরের ইচ্ছার দিকে গুরুত্ব দিয়ে উনি বললেন তোমার পকেটে তুমি 1000 গান নিয়ে ঘুরে বেড়াতে পারো। একজন মিউজিক লাভারের এর থেকে বেশি আর কি বা প্রয়োজন থাকতে পারে, কি বা চাহিদা থাকতে পারে? একজন মিউজিক লাভার
জি প্লিজ। ভাই আচ্ছা, আমি সবই তো বুঝলাম, ধরেন যে এটা যে কনজিউমার তাকে নিয়ে অনেক ভাবার সুযোগ আছে, কিন্তু আমরা যারা সিপিএ করি, হ্যাঁ মনে করেন যে যত বেশি অ্যাড ক্যাম্পেইন রান করব তত বেশি ইনকাম, বিভিন্ন জনের বিভিন্ন অফার, তো গ্রাহকরা নিয়ে এত বেশি ভাবার সময় নেই। একটা ক্যাম্পেইন রান করলে হয়তো ধরেন যে $50-60 বা তার এরকম আসবে। তো মানে আমাদের জন্য যদি কিছু বলেন, যারা ফরেন অডিয়েন্স টার্গেট করে মানে অনেক বেশি ক্যাম্পেইন রান করতেছি, কিন্তু এত বেশি ভাবতে গেলে আসলে ইনকাম বেশি হবে না। ঠিক আছে, তো আমাদের জন্য যদি একটু কাস্টমাইজ করে কিছু বলেন। হ্যাঁ, আপনাদের আরো একটু। দ্রুত ভাবতে হবে, এর কোনো বিকল্প নাই আসলে। যাই হোক, যেটা বলছিলাম, তো সেই রকম একটা জায়গা থেকে আহ আই স্টিভ জবসের এই মুভটা, দ্যাট ওয়াজ আ লিজেন্ডারি মুভ, এবং বাকি ইতিহাস আপনারা জানেন। আই কি পরিমাণ সেল হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড। তো এই ধরনের যে লেখাগুলো, এই ধরনের লেখাগুলোকে আমরা বিক্রয়মুখী কন্টেন্ট বলি। তো এই বিক্রয়মুখী কন্টেন্টের যে ধরন ধারণ, সেই ধরন ধারণে বিক্রয়মুখী কন্টেন্টের যে রকম ফের, সেই রকম ফেরের মধ্যে আমরা একটু যেতে চাই, যে বিক্রয়মুখী লেখা কত ধরনের হতে পারে। আমরা মোটা দাগে 5টা ভাগে ভাগ করি আর কি। আমরা মোটা দাগে 5টা ভাগে ভাগ করি। প্রথম যে ভাগটা আছে সেটা হলো মার্কেটিং কপিরাইটিং, মার্কেটিং ওরিয়েন্টেড, প্রোডাক্ট সেল করা, এবং হচ্ছে যে সেই হচ্ছে যে প্রোডাক্টকে হচ্ছে যে সবার সাথে পরিচিত করিয়ে দেওয়া, প্রোডাক্ট বা সার্ভিসকে সবার সাথে এঙ্গেজ করা। এই ধরনের কপিরাইটিং গুলোকে আমরা মার্কেটিং কপিরাইটিং বলি। আরেকটা ধরন আছে, সেটা হচ্ছে যে ক্রিয়েটিভ কপিরাইটিং। ক্রিয়েটিভ কপিরাইটিং আবার সরাসরি হচ্ছে যে মার্কেটিং কপিরাইটিং এর মধ্যে মানে পড়ে না, কিন্তু মার্কেটিং এর সাথে জড়িত, মার্কেটিং এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিরকম হতে পারে এটা? সেটা হচ্ছে যে মানুষকে ভাবতে বাধ্য করে, চিন্তা করতে উদ্বুদ্ধ করে। ঠিক আছে, যেমন কিছুদিন আগে হচ্ছে যে সিএনজি না, ঠিক অটোরিকশার পিছনে একটা বড় স্টিকার দেখলাম, আরএফএল ডোরের, কাঠের দরজা, কথায় নয় কাঠেই প্রমাণ। জাস্ট একটা শব্দকে উল্টে দিয়েছে, এবং বিভিন্ন ধরনের দেশীয় এবং আন্তর্জাতিক যে অ্যাডভার্টাইজিং গুলো আছে, ক্রিয়েটিভ অ্যাড গুলো আছে, সেই ক্রিয়েটিভ অ্যাড গুলোতে কিন্তু হচ্ছে যে এই ক্রিয়েটিভ কপিরাইটিং এর আমরা দেখা পাই। সরাসরি হয়তো বা পণ্য বা সেবাটাকে উপস্থাপন করে না, বিভিন্ন ভাবে ওই পণ্য বা সেবার সম্পর্কে মানুষের মাথায় এমন ভাবে ঢুকিয়ে দেয়, দ্যাটস আনবিলিভেবল। আপনি যদি ইন্ডিয়ান ফেভিকলের অ্যাড গুলো দেখেন, মানে কথা কিন্তু একটাই, ফেভিকলের কাজ কি? আঠা জোড়া লাগানো, ফেভিকলের আঠা একটা আরেকটার সাথে জোড়া লাগিয়ে দেবে। এই জোড়া লাগানোর বিষয়টাকে ফেভিকলে যদি আপনি 10টা 15টা 20টা অ্যাড দেখেন, আপনি এই ফেভিকল দিয়ে যে জোড়া লাগানো, এই জিনিসটা আপনার এমন ভাবে আপনার মাথার মধ্যে ঢুকে যাবে যে এটা আপনার দৈনন্দিন জীবনের মানে টার্মস হিসেবে আপনি ব্যবহার করা শুরু করে ফেলবেন, দৈনন্দিন জীবনের টার্মসে চলে আসবে। যেমন হচ্ছে যে মোস্ট প্রবাবলি মানে একটা গানও আছে এরকম, যে ফেভিকলসে চিপকে সে, বা আমি হিন্দি অত ভালো বুঝি না, মানে মিনিংটা হয়তো এরকম যে ফেভিকলের আঠার মতো জোড়া লেগে গেছে তোমার আমার ভিতর, এই টাইপের একটা গান। দেখেন, এটা কিন্তু হচ্ছে যে, এবং মানুষের কথাবার্তাতেও চলে এসেছে যে ফেভিকলের আঠার মতো হচ্ছে যে জোড়া লেগে গেছে। আগে আমরা বলতাম কাঁঠালের আঠা, এখন হচ্ছে যে অনেক মানুষ হচ্ছে যে ফেভিকলের আঠা বলা শুরু করে দিয়েছে। এইটা হচ্ছে যে পাওয়ার ক্রিয়েটিভ কপিরাইটিং। এর বাইরেও যদি হচ্ছে যে আমরা দেখি, আরেক ধরনের কপিরাইটিং আছে, সেটা এসইও কপিরাইটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। এবং দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা এসইও তে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা এখনো টেকনিক্যাল ইস্যুগুলোকে অনেক বেশি গুরুত্ব দিই। কিওয়ার্ড কত বেশি থাকবে, কিওয়ার্ড হচ্ছে যে কতটুকু বেশি থাকলে আবার গুগল মন খারাপ করবে, এটাকে টোকা দিয়ে ফেলে দিবে, অথবা ব্যাকলিঙ্কিং কত জোরালো হবে, ঠিক আছে, এটা সাইটের স্পিড কত বেশি হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোতে যেই পরিমাণ গুরুত্ব দেই, একটা মানুষ আমার ওয়েবসাইটে এসে আমার ওয়েবসাইটের কন্টেন্ট পড়ে, আমার ব্লগের কন্টেন্ট পড়ে সে আসলে কতটুকু উপকৃত হবে, সে কতটুকু আরাম পাবে, এই জায়গাটা কিন্তু অনেকাংশেই অবহেলিত থেকে যায়। তো এই ধরনের কপিরাইটিং গুলোকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বেসড কপিরাইটিং বলি। কিছু হচ্ছে টেকনিক্যাল কপিরাইটিং, ধরেন এই যে আমরা হচ্ছে যে ম্যানুয়াল তৈরি করি বিভিন্ন হচ্ছে যে ইয়ের কি বলে, বিভিন্ন সফটওয়্যারের বা বিভিন্ন ডিভাইসের, অথবা হচ্ছে যে আমরা হচ্ছে যে কোনো প্রোডাক্ট বা পণ্য বা সেবা আমাদের কাছে কিভাবে অর্ডার করবেন, এত বেশি খটমটে করে ফেলি যে মোটামুটি হচ্ছে যে কেউ আর এটা হচ্ছে যে পুরোটা পড়ার হচ্ছে সাহস পায় না।
ঠিক আছে। তো এই জিনিসগুলোকে সহজ করে সহজবোধ্য করে হচ্ছে যে লেখা, সেই জায়গাগুলোকে হচ্ছে যে টেকনিক্যাল কপিরাইটিং বলি। এরপরে আছে কন্টেন্ট কপিরাইটিং, কমিউনিকেশনের জন্য, মানে সেটা ওয়েবসাইটে হইতে পারে, সেটা ব্লগে হইতে পারে, সেটা গ্রুপে হইতে পারে, সেটা আপনার ফেসবুক পেজে হইতে পারে, সেটা সোশ্যাল মিডিয়ায় হতে পারে, সেটা মেইলের মাধ্যমে হতে পারে। তো এই যে কন্টেন্ট মানে কমিউনিকেশন বেসড যে কপিরাইটিং গুলো, এই কপিরাইটিং গুলোকে আমরা কন্টেন্ট কপিরাইটিং বলি, রাইট? তো চলুন আমরা একটু মানে হাতে গোনা কয়েকটা এক্সাম্পল দেখাই, যে এক্সাম্পল গুলো, যে কপিরাইটিং গুলো খুব সহজ সাধারণ কিছু বাক্য, খুব সহজ সাধারণ কিছু বাক্য, এই বাক্যগুলো বিক্রয়কে অনেক 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 গুণে হচ্ছে যে বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, চলুন একটু দেখে আসি, একটু সময় দিবেন, আমি স্ক্রিনটা শেয়ার করি। মিস ক্লাইরল একটা চুল রং করার হচ্ছে যে কি বলবো, হেয়ার মানে কালার। 5 মিনিটে অনেক কিছু শুনি না, এটা কেন মিস হয়ে গেল বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এটা হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামের হচ্ছে যে রেকর্ডিং ছাড়তে হবে আর কি। ঠিক আছে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে মিস ক্লাইরল, সেখানে এই যে দেখেন হচ্ছে যে জাস্ট কত 1 2 3 4 5 5টা শব্দ, ডাজ শি আর ডাজন্ট শি, মানে এইটার হচ্ছে যে মূল যে পারপাসটা ছিল তার মানে সাবটাইটেলে দেখলে হচ্ছে যে পারপাসটা বুঝতে পারবেন। হেয়ার কালার সো ন্যাচারাল, অনলি হার্ড হেয়ার ড্রেসার নোজ ফর শিওর, মানে এই হেয়ার কালারটা এত বেশি ন্যাচারাল, যারা হচ্ছে যে এটা কি করবে, চুলে ইউজ করবে, ব্যবহার করবে, শুধুমাত্র তার যে হেয়ার ড্রেসার আছে, মানে তার চুলটার যে পরিচর্যাকারী আছে, শুধু সেই জানবে যে সে কলপ ব্যবহার করেছিল কি করে না, সে রং ব্যবহার করে, চুলে রং ব্যবহার করেছে কি করে না, আর কারোর পক্ষে এটা বোঝা সম্ভব না। এবং দেখেন মানে আমার এখানে আমাদের এখানে অনেক আপুরাই আছেন, আপুরা আমার সাথে একমত হবেন যে কেউই আসলে তার যে হচ্ছে যে সৌন্দর্যটাকে, এই সৌন্দর্যটাকে মানে অ্যাবনর্মাল সৌন্দর্যটাকে হচ্ছে যে প্রকাশ করতে চান না। সবারই মনে একটা আকাঙ্ক্ষা থাকে। আর ন্যাচারাল বিউটি, মেকআপ করেছেন কিন্তু মানুষ বুঝবে না মেকআপ করেছে, চুল কলপ করেছে কিন্তু মানুষ বুঝবে না যে এই চুলটা কলপ করা হয়েছে। প্রত্যেকটা নারীর এটা হচ্ছে যে একেবারে মানে বেসিক ইনস্টিংক্ট যে আমাকে সুন্দর দেখা, প্রত্যেকটা মানুষেরই বেসিক ইনস্টিংক্ট বলা চলে, যে মানে প্রত্যেকটা মানুষই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চায়। এবং নারীদের ক্ষেত্রে বিষয়টা কোনো কোনো সময় অনেক বেশি জোরালো তার চাওয়াটা থাকে, তার চাওয়াটা অনেক বেশি জোরালো থাকে, এবং সেই চাওয়ার সাথে একেবারে মনের গহীনে একটা ছোট্ট আকাঙ্ক্ষা থাকে যে কেউ যেন দেখে না বলে এ তো ময়দা সুন্দরী, এ তো মেকআপ সুন্দরী, মেকআপ দিছে তাই বলে সুন্দর হয়েছে, তাকে যেন দেখে মনে হয় যে উনি আসলে ন্যাচারাল বিউটি। ঠিক আছে, তো আমরা আরেকটা হচ্ছে যে একটু দেখি, আরেকটা হচ্ছে এক্সাম্পল একটু দেখি। এটা একটা বেস ক্যাম্পের হচ্ছে যে ওয়েবসাইটে ছিল, উইশ গ্রান্টেড। আমাদের মনে সবসময় একটা আকাঙ্ক্ষা থাকে, হ্যাঁ একটু কাজ করতে ভালো লাগে না, একটু কম কাজ করতে পারলে ভালো হতো। সেই প্রফেশনালদের সেই মনের যে কোর যে চাওয়াটা, সেই যে জোরালো চাওয়াটা, সেই চাওয়াটাকে তারা তুলে নিয়ে এসেছেন দুইটা মাত্র শব্দে, উইশ গ্রান্টেড। দেন সাব হেডলাইনটার দিকে দেখি, এভার উইশ ওয়ার্ক ওয়াজ লেস ওয়ার্ক। কখনো কি চিন্তা করেছেন যে আপনার কাজগুলো অনেক কমে যাক? Basecamp combines discussion, talks, files, schedules, and chat in one place, making it easy to see what needs doing, where to find things, and what's going. মানে আপনার হচ্ছে যে আলোচনা, আপনার হচ্ছে যে কাজগুলো ট্র্যাক করা, আপনার ফাইলগুলোকে ট্র্যাক করা, আপনার শিডিউল মেনটেন করা,
এবং আপনার টিমের সাথে কন্টিনিউয়াস হচ্ছে যে চ্যাট করা, এই সবগুলো বিষয়কে এই একটা সফটওয়্যার একটা জায়গায় নিয়ে এসেছে। এবং যাতে করে আপনার কোর যে তিনটা নিড, আপনার যে কোর তিনটা হচ্ছে যে চাওয়া, সেটা হচ্ছে যে গ্রিড বলি আর সেটা হচ্ছে যে গেইন বলি। এই কোর তিনটা চাওয়াই হলো যে হোয়াট নিডস ডুইং, আপনার কি করতে হবে সেটা যেন গোছালো থাকে, আপনার প্রয়োজনের সময় কোন একটা ফাইল কোথায় খুঁজে পাবেন সেটার জন্য হচ্ছে যে 1-2 ক্লিকে খুঁজে বের করে ফেলতে পারেন, এবং আপনার টিমের চারপাশে কি ঘটছে সেগুলোর উপরে সবসময় যেন আপনি একটু নজর রাখতে পারেন। দেখেন, একজন প্রফেশনাল যিনি টিম মেনটেন করেন, যিনি প্রজেক্ট মেনটেন করেন অথবা টিম চালান, তার জন্য এর থেকে চাওয়ার আর বেশি চাওয়ার আর কি থাকতে পারে? খুব সহজ সরল বাক্যে আপনার একজন প্রফেশনালের একেবারে মনের কথাটা তুলে নিয়ে এসেছে। কিন্তু আমরা যদি তারপরে আরেকটা হচ্ছে যে জায়গায় যদি দেখি একটু, আচ্ছা, ইনোসেন্টের হচ্ছে যে ওয়েবসাইট থেকে নেওয়া একটা স্ক্রিনশট। ইনোসেন্ট একটা শরবত কোম্পানি। নো বিটস, নো রাবিশ, আওয়ার ড্রিঙ্কস এন্ড ফ্রুট tubes for kids are just the thing to keep your little ones lunch boxes nice and healthy. You are welcome. মানে এটা মায়েদেরকে টার্গেট করে তাদের বেবিদের জন্য একটা হচ্ছে যে দুইটা লাইন লিখেছে। কোনো বিট নেই, কোনো ঝামেলাকর কিছু নেই, বাচ্চা খাবে তো, ঠিক আছে। Our drinks and fruit tubes, তাদের ড্রিঙ্ক এবং ফ্রুটের জন্য যে টিউব বানিয়েছে, এটা কাদের জন্য বানিয়েছে? বাচ্চাদের জন্য। ফর কিডস আর জাস্ট দ্য থিং টু কিপ ইউর লিটল ওয়ান্স লাঞ্চ বক্স নাইস এন্ড হেলথি। তার লাঞ্চ বক্সটা দেখতেও সুন্দর লাগবে, যাতে করে বাচ্চা আগ্রহ করে খায়, এবং এটা পুষ্টিকর, এটা হেলদি, স্বাস্থ্যসম্মত, যাতে বাচ্চার স্বাস্থ্য ঠিক থাকে। তো দেখেন, একজন মায়ের জন্য, এখানে আপনারা যারা মা আছেন আপনারা খুব ভালো বলতে পারবেন, একজন মায়ের জন্য তার বাচ্চার লাঞ্চ বক্সে দেওয়ার ক্ষেত্রে এই দুইটা বিবেচনার থেকে আর বড় বিবেচনা কি বা হতে পারে? জিনিসটা দেখতে সুন্দর হবে, যাতে করে বাচ্চা খুবই আগ্রহের সাথে খায়, এবং হচ্ছে যে এটা কি হবে? এটা তার জন্য হেলদি হবে, তার জন্য পুষ্টিকর হবে। তো এবং মজার বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ক্যাম্পেইন, যে কয়টা ক্যাম্পেইন আমি শেয়ার করলাম, এই ক্যাম্পেইন গুলোর কেস স্টাডি যদি আপনারা একটু খুঁজে দেখেন, প্রত্যেকটা ক্যাম্পেইন তাদের সংশ্লিষ্ট কোম্পানির সেলকে অনেক 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 গুণ বাড়িয়ে দিয়েছিল। তার মানে দেখেন, একটু আগে ভাইয়া বলছিলেন যে অনেক অনেক সিপিসি অ্যাড রান করাতে হয়। মানে আমি নিজেও, আমার সৌভাগ্য হয়েছে সেই 2008-9 সালে এরকম কিছু কাজ করার জন্য মেইল মার্কেটিং করতাম, মেইল মার্কেটিং করে লিড জেনারেট করতাম, পার লিডের এগেইনস্টে টাকা দিত। এবং আমি খুব যে বেশি হচ্ছে যে কাজ নিতাম তা না, কারণ আমার ঝামেলা আছে, সেটা হচ্ছে যে একটা কাজ নিয়ে একবার ডুব দিলে ওইটা নিয়ে আমার প্রচুর সময় লাগে, ওইটা নিয়ে মানে বদ অভ্যাস বলতে পারেন, ওইটা নিয়ে পর্যাপ্ত পড়াশোনা, পর্যাপ্ত ব্রেন স্টর্মিং ছাড়া আমি ওইটা দিয়ে হচ্ছে যে কাজ করতে পারিনি। এবং মজার বিষয় হচ্ছে যে আমার বন্ধুরা, আমার হচ্ছে যে যারা একসাথে কাজ করতাম, ওরা 20টা মেইল ক্যাম্পেইন রান করিয়ে যে রেজাল্ট পেত, আমি তার কখন দ্বিগুণ থেকে 3 গুণ, 4 গুণ, 5 গুণ রেজাল্টও পেয়েছি একটা সিঙ্গেল মেইল ক্যাম্পেইন রান করে। কি কারণে? খুঁজে বের করতাম একটা জায়গাতেই, একটা মানুষের ইনবক্সে আমি জোর জবরদস্তি করে মেইলটা ঢুকিয়ে দিতে পারি, বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে, বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে এটা তার ইনবক্সে ঢুকাইতে পারি। কিন্তু উনি ওই মেইলে ক্লিক করবেন কি করবেন না নির্ভর করে ওই ক্যাপশনের প্রথম 3 থেকে 4টা শব্দ। নাম্বার 1। নাম্বার 2, মেইলটা আমি তাকে দিয়ে ক্লিক করাইলাম, ক্লিক করানোর পরে উনি এটা পড়বেন কি পড়বেন না এটা নির্ভর করে আমি গ্রিটিংস এর পরে তাকে প্রথম যে 3-4টা শব্দ লিখছি সেটার উপরে। একটা মেইল ওপেন করলে প্রথম চোখটা কোথায় যায়? আসসালামু আলাইকুম, হ্যালো ডিয়ার, অথবা হ্যালো স্যার, এই লেখাটুকুর পরেই তার যে হচ্ছে যে প্রথম 2-3টা শব্দ থাকে, প্রথম যে 3-4টা শব্দ থাকে, ওই 3-4টা শব্দকে এত বেশি পাওয়ারফুল হইতে হয় যেটা তার পুরো প্যারাটা পড়তে বাধ্য করে। ওই পুরো প্যারাটাকে এত বেশি পাওয়ারফুল হইতে হয় যেটা তাকে পুরো মেইলটা পড়তে বাধ্য করে। এবং মেইলটাকে আসলে এত বেশি পাওয়ারফুল হইতে হয় যাতে করে ওই নিচের লিঙ্কটাতে সে ক্লিক করে গিয়ে ফর্মটা ফিল আপ করে আসে। সেজন্য মনে করে, আরে আল্লাহ, এই জিনিস কই ছিল, আমি তো এটাই করছিলাম, এই ফিল্ডটা কখন আসবে?
এই ফিলটা তখনই আসবে যখন আপনি তার মনের কথা বলবেন। মাঝে মাঝে দেখবেন ফেসবুকে কিছু স্ট্যাটাস দেখলে টুকুস করে আমরা শেয়ার করে দেই। ওয়াই? আমার না বলা কথাগুলো ওই ভদ্রলোক বা ওই ভদ্র মহিলা অথবা ওই পেজ অথবা ওই গ্রুপ বলে দিয়েছে। মনে অনেক কষ্ট, জীবনটা নষ্ট, বলতে পারতেছি না মনের দুঃখ কাউকে বুঝাইতে পারছি না। সেই রকম একটা মুহূর্তে আপনার যদি হচ্ছে যে এমন একটা শক্তিশালী ডায়লগ আপনার সামনে চলে আসে যেটা আপনার চেয়েও আপনার মনের মানসিক অবস্থাটাকে অনেক বেশি সুন্দর করে ফুটিয়ে তুলেছে, সেটা কিন্তু দেখবেন সহজেই হচ্ছে যে জনগণ শেয়ার দেওয়া শুরু করবে, কপি পেস্ট করে হচ্ছে যে দেওয়া শুরু করবে ওয়ালে। যেমন গত কয়েকদিন ধরে হচ্ছে যে ফেসবুকে দেখলাম একটা ডায়লগ বেশ জনপ্রিয় হয়েছে যে মেয়েরা বয়স যৌবনে ঘর ভাঙার হাদিস খোঁজে আর বৃদ্ধকালে হচ্ছে যে ঘর জোড়া লাগানোর হাদিস খোঁজে। এই টাইপের হচ্ছে যে এই রুটের উপরে বেস করে কয়েকটা হচ্ছে যে বাক্য। এবং আমি খুব ভালো করে অবজার্ভ করলাম এটা কারা শেয়ার দিচ্ছে। আমার টাইম লাইনে অনেকবার এসেছে, আমি খুব ভালো করে শেয়ার করলাম এটা কারা শেয়ার দিচ্ছেন। দেখলাম মোটামুটি 3 ধরনের হচ্ছে যে লোক শেয়ার দিয়েছেন। এই 3 ধরনের লোকের মধ্যে একটা ভদ্রমহিলা আমার চোখে পড়ে নাই আর কি, নাম্বার 1। দ্বিতীয়ত হলো, প্রথমত বিবাহিত যাদের হচ্ছে যে বিয়ের বেশ কয়েক বছর পার হয়ে গিয়েছে, সদ্য বিবাহিত কাউকে আমি এই জিনিসটা শেয়ার দিতে দেখিনি। দ্বিতীয়ত হচ্ছে যে বিয়ে করেন নাই কিন্তু সংসারে বড় ভাই আছে, চোখের সামনে কারো সংসার ভাঙতে দেখেছেন। আর তৃতীয়ত তারা দেখেছেন যে এটা শেয়ার দিলে অনেকেই শেয়ার দিচ্ছে, এটা আমিও লিখলে আমার পোস্টটাও শেয়ার হবে। এই 3 ধরনের লোককে আমি হচ্ছে যে সবচেয়ে বেশি এই লেখাগুলো শেয়ার দিতে দেখেছি। তার মানে আপনি মেইল মার্কেটিং করেন, আপনি হচ্ছে যে গ্রুপেই পোস্ট দেন, আপনি ফেসবুক পেজেই পোস্ট দেন, ওয়েবসাইটেই লিখেন, আপনার একটু কষ্ট হলেও আপনার খুঁজে বের করতে হবে যাকে পাঠাচ্ছেন তার জন্য এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, তার জীবনের ক্ষেত্রে আদৌ এটা কোনো ভ্যালু অ্যাড করে কিনা, তার পেইন অ্যান্ড গেইনের সলিউশনের ক্ষেত্রে এটা কোনো সলিউশন দেয় কিনা, তার ফিয়ার অ্যান্ড গ্রিডে এটা কোনো জায়গা দিয়ে টাচ করে যায় কিনা। যত বেশি টাচ করবে আপনার এখান থেকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট অথবা ROI অনেক বেশি, অথবা রিটার্ন অন এফোর্ট ROE অনেক বেশি বেড়ে যাবে। তো এখন আমরা একটু হচ্ছে যে যদি হচ্ছে যে সামনের দিকে যাই, এই জায়গাটাই আমরা একটু বুঝতে চাই যে একজন ক্রেতা কিভাবে আসলে বিক্রয় সিদ্ধান্ত গ্রহণ করে। কারণ উনার ওই একজন ক্রেতার যে বিক্রয় সিদ্ধান্ত গ্রহণ করার যে জার্নিটা, তার হচ্ছে যে বাইং যে জার্নি, একজন বায়ারের যে জার্নি, সাইকোলজিক্যাল যে জার্নি, ওনার থট লেভেলের যে জার্নি, এই জার্নিটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে ওই জার্নি অনুসারে আমরা কি করতে পারবো, আমাদের লেখাটাকে ওনার সামনে উপস্থাপন করতে পারবো। তো এই জার্নিটাকে আইডেন্টিফাই করার জন্য সারা বিশ্বে এখনো পর্যন্ত সবচেয়ে স্বীকৃত যে মেথডটি আছে সেই মেথডটিকে আইডা মেথড বলা হয়। AIDA, আইডা মেথড। আমরা এই আইডা মেথড নিয়ে আজকে একটু কথা বলবো এবং এই আইডা মেথডকে ধীরে ধীরে কিভাবে আমরা নিজেদের লেখার কাজে লাগাতে পারি সেই বিষয় নিয়ে সামনে ধাপে ধাপে আলোচনা করবো। আমাদের সামনে যতগুলো আলোচনা আছে এই আইডা মডেল নিয়ে, আইডা ফানেল নিয়ে, এটা নিয়ে ওইটার উপরে কিন্তু অনেকখানি ডিপেন্ডেবল। চলুন আমি একটু স্ক্রিন শেয়ার করি, আইডা মডেলটা একটু দেখি। দা AIDA মডেল, এখানে A ফর অ্যাওয়ারনেস অথবা অ্যাট্রাকশন, দুইটাই হয়, অ্যাওয়ারনেস অর অ্যাট্রাকশন। I ফর ইন্টারেস্ট, আগ্রহ। D ফর ডিজায়ার, ইচ্ছা। A ফর অ্যাকশন। প্রথমে একজন মানুষ কোনো একটা পণ্য বা সেবার প্রতি আগ্রহী হন, অ্যাট্রাক্টেড হওয়ার পর অথবা সেটা সম্পর্কে তার মধ্যে সচেতনতা জন্ম নেয়, সেটা সম্পর্কে উনি জানার পরে ওই পণ্য বা সেবাটি সম্পর্কে ওনার মনের মধ্যে একটু ইচ্ছা জাগ্রত হয়, আচ্ছা আরেকটু বেশি জানি। যখন আরেকটু বেশি জানেন তখন ওনার মনের মধ্যে এটা নিয়ে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, ডিজায়ার তৈরি হয়। এবং যখন হচ্ছে যে ডিজায়ার তৈরি হয়, আকাঙ্ক্ষা তৈরি হয়, তখন উনি একটা অ্যাকশনে যান, এটা কিনেন অথবা কিনেন না, দুইটা যে কোনো একটা ডিসিশন নেন, ঠিক আছে। এবং দেখেন এই যে মডেলটা, এই যে একজন কাস্টমারের বায়ার জার্নি, আমি যদি হচ্ছে যে একবার ধরে ধরে বলি, ধরেন কথার কথা
আপনাকে কেউ একজন জিজ্ঞেস করলো যে বাজারে নতুন একটা মোবাইল ফোন এসেছে, তার নাম কে ফোন, ভাই মোবাইলটা নিতে পারেন, ভালো। আপনি কি এই কে ফোন নিয়ে খুব বেশি আগ্রহ দেখাবেন? ডেফিনেটলি না। কারণ আপনার প্রথম কোশ্চেন হইতে পারে এরকম, কে ফোন, এটা আবার কি জিনিস, না আমি তো শুনি কোনোদিন, কেমন হবে না হবে, খামোখা এটার পিছনে টাকা খরচ করব, না বাবা দরকার নেই, তার থেকে আমি একটা স্যামসাং অথবা হাওয়াই অথবা ওপ্পো অথবা হচ্ছে যে আইফোন নিয়ে নিই, যেটাকে আমি চিনি। দেখেন, তার মানে ওই পণ্যটা ভালো কি ভালো না সেটা আপনি যাচাই করতে গেলেন না, কারণ ওই পণ্য বা সেবা অথবা ওই কোম্পানি সম্পর্কে আপনার কোনো জানাশোনা নেই। যে কারণে অ্যাওয়ারনেস স্টেজটা, জানাশোনাটা প্রথম শর্ত যে কোনো পণ্য বা সেবা কেনার ক্ষেত্রে। আজ পর্যন্ত আপনারা কেউ বলতে পারবেন না যে কোনো একটা পেজে হচ্ছে যে আপনি দেখলেন, দেখার সাথে সাথে একটু দামি, মানে একটু দামি হয়তো বা 2, 4, 5 হাজার টাকার উপরে পণ্য দেখার সাথে সাথে আপনি হুট করে হচ্ছে যে টাকা পাঠিয়ে দিয়েছেন, ঠিক আছে পণ্য চলে আসুক, আনলেস এন্ড আনটিল ওই পণ্যটা আপনার খুব বেশি প্রয়োজনীয় না হওয়া পর্যন্ত। আমরা কিন্তু সহজে এটা করি না। আমরা একটু বোঝার চেষ্টা করি, একটু দেখার চেষ্টা করি, 2-4 দিন দেখি, অবজার্ভ করি, তারপর হয়তো হচ্ছে যে পরবর্তী ধাপগুলোতে আগাই। দেন ওই পণ্যটা সম্পর্কে যদি, পণ্য বা সেবা সম্পর্কে আপনার যদি আগ্রহী তৈরি না হয়, তাহলে আপনি কিভাবে ওই পণ্য বা সেবাটা ক্রয় করার সিদ্ধান্ত নেবেন? এবং ক্রয় করার সিদ্ধান্ত কখন নেবেন? যখন আগ্রহটা তীব্র আগ্রহে অথবা দৃঢ় ইচ্ছায় পরিণত হবে। তাহলে এটা তো আমি বললাম একজন বায়ারের পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে একজন মানে সেলারের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে যে ওই আমার পণ্য বা সেবাকে মানুষের কাছে পরিচিত করে তোলা, আমার পণ্য বা সেবা সম্পর্কে মানুষের আগ্রহ বা হচ্ছে কি মানুষের যে অ্যাওয়ারনেস আছে বা মানুষের যে ভাইয়া অ্যাট্রাকশন ভাইয়া আছে। ভাইয়া সরি একটু ডিস্টার্ব করি, একটু মনে হয় কারো এখানে মিউট করা নাই, যার কারণে সাউন্ড একটু মানে আপনার কথা পাশাপাশি অন্য কোথাও মানে বাসার সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা মিউট করে দিচ্ছি। আমার চ্যাটের দিকে চোখ আছে, আপনারা একটু চ্যাটে নক দিলেই হবে, ঠিক আছে? জুমের ভিতরে যে চ্যাট অপশনটা আছে সেখানে নক দিলেই হবে। তো যেটা বলছিলাম, তো আমরা যদি এই হচ্ছে যে ইন্টারেস্ট তৈরি করার আগে আমাদের অ্যাওয়ারনেস তৈরি করা এবং অ্যাট্রাক্ট করা, এই দুইটাই কিন্তু হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ। তো অ্যাট্রাক্ট করার জন্য আমরা কি করতে পারি? অ্যাট্রাক্ট করার জন্য আমি হচ্ছে যে এই কামটাকে, মানে আমার মতো অনেক মার্কেটারই আদর করে হাতি তত্ত্ব নাম দিয়েছেন। হাতি তত্ত্ব, হাতি তত্ত্ব কি জিনিস? হাতি তত্ত্ব হলো, ধরেন হাতি তত্ত্বে যাওয়ার আগে আপনি যদি হচ্ছে যে মানে বলার প্রয়োজন নেই, আপনারা জাস্ট একটু চিন্তা করেন, ধরেন লাস্ট যেদিন বেরিয়েছিলেন বাসা থেকে বেরিয়ে আপনি যখন হচ্ছে যে আপনার গন্তব্যে যাচ্ছিলেন বা গন্তব্য থেকে আপনার বাসায় ফেরত আসছিলেন, সাধারণত রাস্তায়, বাংলাদেশের রাস্তায় আমরা কি কি দেখি? রিক্সা আছে, গাড়ি আছে, অথবা হচ্ছে যে সাইকেল আছে, মোটরসাইকেল আছে, বাস আছে, প্রাইভেট কার আছে, এই ধরনের যানবাহনই আমরা দেখি আর কি। আপনি কি এর মধ্যে আলাদা করে কোন একটা যানবাহনকে, ধরেন কোন একটা সাদা প্রাইভেট কারকে যদি অ্যাক্সিডেন্ট না করে থাকে, উল্টাপাল্টা কোনো বিহেভ না করে থাকে, আলাদা করে কোন একটা সাদা প্রাইভেট কারকে কি আপনি মনে করতে পারবেন, রিকল করতে পারবেন? অমুক একটা সাদা প্রাইভেট কার দেখছিলাম। ইটস রিয়েলি টাফ, ইটস রিয়েলি টাফ, রাইট? অথচ ধরেন আপনি বাসা থেকে বেরিয়েছেন, বেরিয়ে দেখলেন যে মেইন রোডে, হাইওয়ের উপরে অথবা হচ্ছে যে মেইন রোডে বিশাল একটা হাতি হেঁটে বেড়াচ্ছে, হাতির পিছনে মাহুত, ওই মাহুত হাতিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। আপনি ওই দিন অন্য আর সবকিছু ভুলে যান, হাতির কথা কি ভুলবেন? ডেফিনেটলি না। কেন ভুলবেন না? প্রথম কথা হচ্ছে যে দিস ইজ আনইউজুয়াল। মেইন রোডে সাধারণত হাতি সচরাচর চোখে পড়ে না। নাম্বার 2 হচ্ছে যে অন্য সব গাড়ি ঘোড়া বাস যাই বলেন না কেন, সবগুলোর থেকে হাতিটা সাইজে বিশাল বড়, ঠিক আছে? এবং নাম্বার 3, রাস্তায় মাত্র একটা হাতি ছিল। তাহলে এবং দেখেন ওই দিন না শুধু, তারপরে বেশ অনেক দিন আপনার এই হাতিটার কথা কিন্তু মনে থাকবে। তো লেখালেখির ক্ষেত্রে এই হাতি তত্ত্বকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? অনেক সময় আমরা শুরু করি একটা ভিন্ন পয়েন্ট থেকে, কখনো শক দেই, কখনো ওয়াও ফিল দেই, কখনো হচ্ছে যে অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্নমুখী কার্যক্রম গ্রহণ করি। কারণ আমার প্রথম কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ার এই যুগে
মানুষ যখন যে খালি স্ক্রল করে তাকে থামানো, তাকে থামিয়ে সে যদি থামে, আমার দিকে যদি চোখ দেয়, তাইলে না সে আমার লেখা পড়বে, সে আমার ডিজাইন দেখবে, সে আমার ভিডিও দেখবে। আমি যদি তাকে থামাইতেই না পারি, সে যদি আমাকে স্ক্রল করেই চলে যায়, তাহলে আমার আর কোনো লাভ নেই এখানে। আমি যত ভালো কন্টেন্টই লিখি, কোনো লাভ নেই। তাহলে আপনি শুরু করতে পারেন, অথবা হচ্ছে যে কোনো একটা পয়েন্টকে হাইলাইট করতে পারেন যাতে সে থামে। কি দিয়ে থামাইতে পারেন? অনেক কিছুই হতে পারে, সেটা মিউচুয়াল বেনিফিট হতে পারে, সেটা নাম্বার বেসড হতে পারে। এবং গবেষণায় দেখা গিয়েছে মানুষ গণহারে কথার থেকে মানুষ হচ্ছে যে নাম্বার জড়িত আছে এরকম কথাকে বেশি বিশ্বাস করে। যেমন আপনি অফিসে কোনো একটা কাজ করতে দেরি হয়েছে, বস হচ্ছে যে বকা দিবেন, মানে এইসব হচ্ছে যে আমরা মানে চাকরি জীবনে হচ্ছে যে বসদের উপরেও খাটাইতাম আর কি। বস ম্যানেজমেন্ট তো বড় ম্যানেজমেন্ট আর কি। তো অফিসে যেতে পারি নাই, পরের দিন অফিসে গিয়েছি, বস মোটামুটি হচ্ছে যে খুব খেপে টেপে রয়েছে যে আজকে একটা বকাই দেবে, কারণ প্রতিদিন যেহেতু অফিসে যাইনি। আপনি যদি মানে আমি অনেকবার দেখেছি এটা ট্রাই করে, বসকে যদি বলি বস গতকাল আমার খুব শরীরটা খারাপ ছিল, এ কারণে আসতে পারিনি, রিয়েলি শরীর খারাপ থাকলেও এটা তাকে বিশ্বাস করাইতে একটু বেগ পাইতে হয় আর কি। অথচ যখন হচ্ছে যে একবারে নাম্বার ধরে ধরে বলি, বস বলেন না গতকালকে রাত 10:30টার দিকে, মানে গত পরশুদিন রাত 10:30টার দিকে দেখলাম যে গাটা একটু গরম গরম, জ্বর আসছিল, পরে হচ্ছে যে মাপলাম, তখন হচ্ছে যে মনে করছি যে হচ্ছে যে খুব সিরিয়াস কিছু না, এটা হচ্ছে যে মাত্র হচ্ছে যে 100 ডিগ্রি। আমি তো 102 ডিগ্রি নিয়েও তো জ্বর করি, অফিস করি। তো কিন্তু সকাল থেকে বেলা উঠে দেখি হচ্ছে যে মানে গলা বসে গেছে, 8-10 বার কাশি দিছি, কাশি টাশি দেওয়ার পরে হচ্ছে যে মেপে দেখলাম হচ্ছে যে 103 ডিগ্রি হয়ে গিয়েছে। প্রত্যেকটার সাথে নাম্বার জড়িত, এবং মানুষ নাম্বার খুব সহজে বিশ্বাস করে। যে 10টি উপায়ে আমি সাফল্য অর্জন করেছি, প্রথম 100টি সেল আনার পিছনে আমার যে মানে কৌশল কাজ করেছে, 500 মানুষকে এই প্রোডাক্টটা সেল করার মানে পরে মাত্র 2 জনের কাছ থেকে নেগেটিভ রিভিউ এসেছে। এই যে নাম্বার, এই নাম্বার কিন্তু অনেক পাওয়ারফুল, এবং মানুষের বিশ্বাস উৎপাদনের জন্য প্রতারকরা এইসব নাম্বারকে অনেক বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে, এখন প্রতারকরা যদি খারাপ পণ্যের ক্ষেত্রে, খারাপ সেবার ক্ষেত্রে নাম্বার ব্যবহার করে খারাপ পণ্য আর খারাপ সেবা বিক্রি করে দিতে পারে, তাহলে আপনার ভালো পণ্য ভালো সেবা বিক্রি করার জন্য আপনি যদি এরকম নাম্বার থিওরি ব্যবহার করেন, সেটা কি দুর্দান্ত ফলাফল নিয়ে আসতে পারে। তো এই যে হচ্ছে যে তাকে স্টপার হিসেবে কাজ করানোর জন্য একটা হতে পারে এই নাম্বার, একটা হতে পারে ডিরেক্ট পেইন পয়েন্ট দিয়ে অ্যাটাক করা। পেইন পয়েন্ট দিয়ে অ্যাটাক করা কিরকম হতে পারে? আমরা একটা লেজার কেয়ার সেন্টারের কাজ শুরু করেছিলাম, এবং কোনোভাবেই মানে আমরা যাই লিখি না কেন, যেভাবেই হচ্ছে যে অ্যাড বানাই না কেন, কোনোভাবেই হচ্ছে যে রেসপন্স পাচ্ছিলাম না। দেন আমরা হচ্ছে যে একেবারে ডিরেক্ট, মানে আমাদের টার্গেট গ্রুপ ছিল 35+ রিচ উইমেন। ওই লেজার কেয়ার মানে লেজার সেন্টারটা হচ্ছে যে বাংলাদেশের মোটামুটি বেশ পপুলার মানে নাম করা একটা লেজার সেন্টার। তো সেখানে হচ্ছে যে কস্টিং অনেক হাই, হয়তো বা এক একটা সেশনে 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। তো সেরকম জায়গা থেকে হচ্ছে যে আমাদের কোর টার্গেট গ্রুপ ছিল 35+ ড্যাম রিচ উইমেন। দেন আমরা হচ্ছে যে এই 35+ ড্যাম রিচ উইমেনদের লাইফস্টাইল পর্যালোচনা করতে বসলাম, ব্রেন স্টর্মিং করতে বসলাম, অবজার্ভ করতে বসলাম, এই সম্পর্কে পড়ালেখা করতে বসলাম, এবং দেখলাম মোটামুটি বাংলাদেশে ঢাকায় 35+ মানে 35+ রিচ উইমেন, ড্যাম রিচ উইমেনদের একটা বড় অংশ ওইভাবে কোনো কাজের সাথে জড়িত কম, তাদের হাতে অলসমানি আছে। আমি সবার কথা বলছি না, আমি ন্যারো করে নিয়ে আসতেছি টার্গেটিং গুলো। হ্যাঁ, তাদের মানে কাজের সাথে জড়িত কম, তারা বিভিন্ন হচ্ছে যে সোসাইটি মেনটেন করেন, সোশ্যাল যে পার্টি গুলো থাকে, গ্যাদারিং গুলো থাকে, সেই জায়গাগুলো মেনটেন করেন, এবং রিচ ফ্যামিলির সন্তান এবং রিচ ফ্যামিলির ওয়াইফ হওয়ার সুবাদে এদের অধিকাংশই
আহ তার বয়সকালে অসম্ভব সুন্দরী ছিলেন, এবং বয়সকালে অসম্ভব সুন্দরী হওয়ার কারণে তারা যে অ্যাপ্রাইজালটা পেতেন চারপাশ থেকে, পজিটিভ হোক নেগেটিভ হোক, এই অ্যাপ্রাইজালটা তাদের ইগোকে অনেক বেশি স্যাটিসফাইড করতো। আমি খুব মানে একেবারে কোর কথা বলছি আর কি মনস্তত্ত্বের, এতে কারোর সাথে মিলে গেলে আবার হচ্ছে যে আহত হবেন না, আমি এখানে বেসিক কথাগুলো বলছি। কিন্তু যখন বয়স বাড়তে থাকে স্বাভাবিকভাবে একটা মানুষের কিন্তু হচ্ছে যে কি হতে থাকে, একটা মানুষের চেহারায় বয়সের ছাপ করতে থাকে, এবং হচ্ছে যে তার কিশোরী বয়সের বা তার স্কুল লাইফ বা কলেজ লাইফ ভার্সিটি লাইফের তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা ম্লান হয়ে যেতে থাকে। এবং ওই অ্যাপ্রেজালটাও মানে ওই সময়কার ওই পরিমাণ অ্যাপ্রেজালটা উনি পান না, এবং না পাওয়ার কারণে তার এই যে ভিতরের যে ইগোটা স্যাটিসফাইড হয় না, এই ইগোটা হচ্ছে যে একটা ক্ষুধা থেকে যায়। যে কারণে এই ভদ্র মহিলাদেরকে কেউ যদি হচ্ছে যে খুব আন্তরিকভাবে প্রশংসা করেন, মানে তেল না, খুব আন্তরিক প্রশংসা করেন, ওনারা হচ্ছেন যে ওই দিন মানে পারলে হচ্ছে যে 5 বার আয়নায় মুখ দেখে, আমি আপনাকে তো আজকে দেখে মনে হচ্ছে যে আপনি সেই বিয়ের আগের লাইফে চলে গিয়েছেন, ভাবি আপনাকে তো এখনো ভার্সিটিতে ভর্তি করিয়ে দেওয়া যাবে, ভাবি আপনার বিশ্বাসই হয় না হচ্ছে যে এটা আপনার মেয়ে, দেখে মনে হয় আপনার 2 বউ। মানে এগুলো মানে খুব সস্তা বাক্য, কিন্তু এই সস্তা বাক্যগুলোই মানে কখন যে হচ্ছে যে ওনার মনের কোনায় হচ্ছে যে নখ মেরে দেয়, এটা উনি নিজের অজান্তেই টের পান না। কারণটা কি? কারণটা হচ্ছে যে ওই যে কোর জায়গাটা, এইটার উপর বেস করে আমরা ক্যাম্পেইন তৈরি করলাম তার গ্রিড অ্যান্ড ফিয়ার কে টার্গেট করে। তার ফিয়ারটা কোন জায়গায়? ফিয়ার অফ রিজেকশন ফ্রম দ্য সোসাইটি। আগে যে হচ্ছে যে অ্যাপ্রাইজালটা পেতেন, এখন সেই অ্যাপ্রাইজালটা পান না, নিজেকে একটা মানে গোপন হীনমন্যতায় ভুগেন, যেটা উনি নিজে স্বীকারও করতে চান না, কিন্তু ভিতরে ভিতরে হীনমন্যতা আছে। নাম্বার 2, ওনার গ্রিডটা কোন জায়গায়? যদি আবার সে আগের জীবনে ফিরে যাওয়া যেত। এটার উপর আমরা বেস করে কন্টেন্ট তৈরি করলাম, লেখা শুরু করলাম, আয়না বলে ভালো লাগে না। এটা যদিও একটা অ্যাডের কন্টেন্ট, ওইটা দিয়ে আমরা শুরু করলাম ফার্স্ট টেস্ট। রুহি আপু আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ভাবছিলেন যে আগের দিনগুলো কত সুন্দর ছিল, কত উজ্জ্বল ছিল। এখন যত দিন যাচ্ছে চেহারা বয়সের ছাপ পড়ছে, ভাইয়াও এখন আগের মতো করে ওনার দিকে তাকান না। তাহলে কি সে সরে যাচ্ছে তার জীবন থেকে? তাহলে কি সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়বে? দিয়ে এইবার লেখার ফলো শুরু হলো। এন্ড বিলিভ মি, আমরা যাদেরকে টার্গেট করেছিলাম তাদের কারো ন্যূনতম মানসিক শক্তি নাই যে হচ্ছে যে এই কন্টেন্টকে ওভারল্যাপ করে, ওভাররাইট করে, অথবা এই কন্টেন্টকে ওভারলুক করে উনি পরের কন্টেন্টে যাবেন। And we got a tremendous result. We got a tremendous result. এবং প্রত্যেকটা জায়গায় আপনি যদি হচ্ছে যে কাকে টার্গেট করছেন এটা যদি আপনি পরিষ্কার থাকেন, তার অ্যাট্রাকশনের পয়েন্টটা কি, কি দিয়ে সে অ্যাট্রাক্টেড হবে, সেটা বের করার জন্য তো আমাদের হাতে ফিয়ার অ্যান্ড গ্রিড আছে, পেইন অ্যান্ড গেইন আছে। তার ফিয়ার অ্যান্ড গ্রিড, পেইন অ্যান্ড গেইন কে বুঝে সেই কন্টেন্ট দিয়ে সেই বাক্যটাকে আপনি যদি তার চোখের সামনে এনে ফেলে দিতে পারেন, যেটা তার একেবারে কলিজার মধ্যে গিয়ে গুতা দিবে, আপনার কাজ শেষ, খেল খতম, ট্রুলি খেল খতম। তো এই জায়গাগুলো নিয়ে আমি আরো একটু হচ্ছে যে সামনে আগাবো, সেটা হচ্ছে যে ধাপে ধাপে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। ইভেন আগামীকালকে হচ্ছে যে আমাদের প্র্যাকটিক্যাল সেশন থাকবে, অনেকগুলো প্র্যাকটিস, ছোট ছোট প্র্যাকটিস করব। তার আগে হ্যালো ভাইয়া, জি প্লিজ বলুন। একটু কথা বলার ছিল। কি বলুন প্লিজ। আমার স্যার, আমি যেটা নিয়ে কাজ করতেছি সেটা তো একদমই আলাদা, মানে বই। তো বইয়ের ক্ষেত্রে আসলে কিরকম করা যায়, মানে এখানে কন্টেন্টকে কিভাবে হাইলাইট করা যায়? আমি তো বর্ণনা দিয়ে শুরু করি, এখন বাকিটা আপনি বলুন না। এটা হচ্ছে যে আমার মনে হয় এরকম মানে টু দা মানে সেক্টর ওরিয়েন্টেড আমরা হচ্ছে যে আরো পরে যাই আর কি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেইখানে হচ্ছে যে সেক্টর ওরিয়েন্টেড আমরা ধাপে ধাপে প্র্যাকটিস করব। বিষয়টা কোনোভাবেই এরকম না যে এই ওয়ার্কশপ শেষ আমাদের কার্যক্রম শেষ। এই ওয়ার্কশপের পরে অন্তত একটা মাস আমি আপনাদেরকে আমার গাইডেন্সে রাখবো, আমার মেন্টরশিপে রাখবো, এবং আপনারা যারা সিরিয়াস থাকবেন, যারা আগ্রহী থাকবেন, তারা ডেফিনেটলি ধাপে ধাপে তৈরি হতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের তো আগে গোড়া মজবুত করতে হবে। আমরা যদি আমাদের গোড়াটা মজবুত না করি, তাহলে কিন্তু সামনের দিকে এগোনোটা আমাদের জন্য হচ্ছে যে খুব বেশি কষ্ট হয়ে যাবে। তো যে জায়গাটা হচ্ছে যে বলছিলাম,
একটু সময় দিবেন। যে জায়গাটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে পেইন গেইন আর ফিয়ার এন্ড গ্রিড নিয়ে কথা বলছিলেন। যে জায়গাটা আমি বলছিলাম মানে কথার মধ্যে বলে ফেললেন না, মানে হ্যাঁ 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 হ্যাঁ, আন্তরিকভাবে আমি সরি। আপনারা কমেন্টে জানাবেন বা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে জানাবেন, কিন্তু আর ইয়ের মধ্যে বলেন না আর কি। ঠিক আছে, এখন আমাদের প্রস্তুতি পর্ব, কারণ সবকিছুরই কিন্তু একটা প্রপার প্রস্তুতি প্রয়োজন হয়, সবকিছুরই কিন্তু একটা প্রপার হচ্ছে যে গাইডেন্স প্রয়োজন হয়। তাহলে প্রস্তুতি পর্বে আমাদের হচ্ছে যে কিছু পয়েন্ট প্রয়োজন হবে। আমি এই পয়েন্টগুলো নোট আকারে আপনাদের সাথে শেয়ার করে দেবো। আপনারা তারপরেও আপনারা চাইলে হচ্ছে যে নোট নিয়ে নিতে পারেন, লিখে ফেলতে পারেন। ঠিক আছে, প্রথম যে প্রস্তুতি পর্বের আমাদের প্রথম যে উপাদানটা সেটা হলো একটা ব্রিফ ডেসক্রিপশন রাইট করা। লিখে ফেলবেন, একটা ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখে ফেলবেন। কি ডেসক্রিপশন থাকবে তার মধ্যে? যে আপনি কোন পণ্য বা সেবাটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, ওটার মধ্যে কি কি ফিচার আছে, কি কি বেনিফিট আছে, ওটা প্রস এন্ড কনস কি, এটা একটু লিখে একটা কাগজে লিখে বা টাইপ করে প্রিন্ট করে আপনার সামনে রাখবেন। তাহলে ওইটা আপনাকে হেল্প করবে আপনার চিন্তার জায়গাটাকে খুলে দিতে। দেন দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো পারপাস। আপনি যে লিখবেন আপনার উদ্দেশ্যটা কি। আপনি এই যে আমরা একটু আগে যে আইডিয়া মডেল দেখলাম, এআইডিয়া মডেল দেখলাম, আপনি কি অ্যাটেনশন অথবা অ্যাট্রাকশন ঠিক করার জন্য লিখবেন? আপনি কি ইন্টারেস্ট গ্রো করানোর জন্য লিখবেন? আপনি কি ডিজায়ার তৈরি করার জন্য লিখবেন, নাকি আপনার অ্যাকশন তৈরি করার জন্য লিখবেন? এই চারটা ফেজের কোন ফেজটাকে হাইলাইট করে আপনি লিখবেন, রাইট? কখনো কখনো আমরা এই চারটা ফেজের একাধিক ফেজ নিয়েও ফেজকে টার্গেট করেও লিখি, কিন্তু শুরুতে হচ্ছে যে মিক্সিংটাতে একটু পরে যান। শুরুতে হচ্ছে যে পারপাসটা সিলেক্ট করেন। এই যে চারটা ফেজ আছে, অ্যাটেনশন আর অ্যাট্রাকশন, ইন্টারেস্ট, ডিজায়ার এন্ড অ্যাকশন, এই চারটা ফেজের মধ্যে কোন ফেজটাকে আপনি টার্গেট করে লিখবেন, ঠিক আছে, সেটা তৈরি করেন। আপনার প্রাইস কি, এটা এই প্রোডাক্টের প্রাইস কি, কম্পিটিটরদের থেকে এই প্রাইসটা কত কম বা বেশি, যে প্রাইসে সেট করেছেন সেই প্রাইসে ইকোনমিক সেগমেন্টের কোন ধরনের মানুষরা এই পণ্য বা সেবাটা কিনবে। ধরেন মানে আইফোনও একটা মোবাইল ফোন, সিম্ফনিও একটা মোবাইল ফোন। তাহলে আইফোনের প্রাইস আমি মানে প্রায় লাখ টাকার কাছাকাছি, সিম্ফনিও মোটামুটি ভালো একটা ফোন হচ্ছে যে 15 থেকে 20,000 টাকার মধ্যে হয়ে যায় বা 15,000 টাকার মধ্যে হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে সিম্ফনির ফোন 15,000 টাকার, এইটার জন্য আপনি যাকে টার্গেট করবেন, আইফোনের জন্য কি তাকে টার্গেট করবেন? ডেফিনেটলি না, ডেফিনেটলি না। তাহলে আপনার এই প্রাইস এবং প্রাইস ওরিয়েন্টেড যে সেগমেন্টেশন টার্গেটিং, ইকোনমিক সেকশনে তারা কোন ক্লাসের, তারা হচ্ছে যে কি খায়, কি পরে, কি ঘুমায়, এই বিষয়গুলো হচ্ছে যে আপনাকে একটু ফাইন্ড আউট করে বের করে নিয়ে আসতে হবে, রাইট? দেন আপনি ফিচারের লিস্ট অফ ডেসক্রিপশন লেভেলে করেছেন। এখন এই যে তাদেরকে টার্গেট করেছে, ওনাদের জন্য কোন ফিচারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ধরেন আপনি যদি হচ্ছে যে আমরা যদি কখনো বলি যে আমি খুব কম দামে আইফোন সেল করবো, লোকে কি বলবে? বাটপার আইডেন্টিফিকেশন। কারণ আইফোন যারা কিনেন তারা হচ্ছে যে মানে আইফোন যাদের কেনার ক্যাপাসিটি আছে এবং আইফোনের যারা ইউজার সেগমেন্ট, তাদের কাছে প্রাইসটা কিন্তু ম্যাটার না, অন্যান্য বিষয় ম্যাটার করে। আবার সিম্ফনির যারা টার্গেট গ্রুপ, তাদের কাছে একটা বড় অংশের কাছে কিন্তু প্রাইস ম্যাটার। এখন আপনি যদি তাদেরকে বলেন আমি তোমাদের জন্য একটা সেই লেভেলের দামি ফোন নিয়ে এসেছি, শুনি তো সে আগে হচ্ছে দামি ফোন না, বাজেটে কুলাবে না, থাক এটা নিয়ে করে টাইম ওয়েস্ট করে লাভ নেই, যখন টাকা পয়সা হবে তখন দেখবে। বিষয়টা কিন্তু এইরকম। হ্যাঁ, তাহলে তাদের জন্য স্পেশাল যে বেনিফিট গুলো, এই বেনিফিট গুলো কি, আপনার কোন বেনিফিট গুলোকে আপনি হাইলাইট করবেন, আপনার কম্পিটিটররা কোন বেনিফিটটাকে হাইলাইট করছে এবং কোন জায়গাটাকে মিস করে যাচ্ছে। বুঝাতে পারছি বিষয়টা? প্রথমত হচ্ছে যে আপনি আপনার টার্গেট গ্রুপের জন্য কোন বেনিফিটটাকে হাইলাইট করবেন, কোন একটা বা দুইটা বা তিনটা কোন বেনিফিট গুলোকে হাইলাইট করবেন, এবং আপনার কম্পিটিটররা কোন বেনিফিট গুলোকে হাইলাইট করছে, কোন জায়গাগুলো তারা মিস করে যাচ্ছে। আপনার কম্পিটিটর যেই জায়গায় মিস করে যায় সেই জায়গাটা কিন্তু আপনার জন্য ব্রহ্মাস্ত্র। আপনার কম্পিটিটর যে ভুলটা করে, আপনার কম্পিটিটরের ভুল আপনার জন্য আছে। মানে খুব সহজ একটা উদাহরণ যদি বলি, আর রিসেন্টলি ফুডপান্ডা, মোস্ট প্রবাবলি ফুডপান্ডা যেটা করেছে, ফুডপান্ডা হচ্ছে যে ফুড বিজনেসের সাথে যারা জড়িত আছেন, তাদের বা বিভিন্ন বিজনেসের সাথে যারা জড়িত আছেন, স্পেসিফিক কিছু কিছু বিজনেসের জন্য
31% কমিশন ঘোষণা করেছে, যে ফুড পান্ডার মাধ্যমে সেল করতে হলে ফুড পান্ডাকে 31% কমিশন দিতে হবে। এই ঘটনা এখানেই কিন্তু শেষ না, ঘটনা আরো আছে। এবং ফুড পান্ডা তাদের ওইখানে মানে রেস্টুরেন্ট গুলোর খাবারের গুলোর ক্ষেত্রে 20% ডিসকাউন্ট অফার ঘোষণা করেছে। এই ডিসকাউন্টটাও যিনি খাবারটা বিক্রি করবেন তাকে বিয়ার করতে হবে। অর্থাৎ তার প্রোডাক্টের দাম যদি 100 টাকা হয়, তাহলে হচ্ছে যে ফুড পান্ডার জন্য 51 টাকা ছেড়ে দিতে হবে। আপনি 100 টাকার একটা প্রোডাক্ট সেল করলেন ফুড পান্ডায়, ফুড পান্ডা আপনাকে 49 টাকা ফেরত দেবে। তো ন্যাচারালি আমাদের দেশে যারা ফুড বিজনেস করেন, সমস্ত ধরনের কস্ট বাদে, আমাদের আবার অনেকের ধারণা যে ফুড বিজনেসে লাভের শেষ নাই, মানে 1 বছর ফুড বিজনেস করলে সে কোটিপতি হয়ে যাবে, ভাবখানা এরকম হয়। অথচ ফুড বিজনেসে মানে আমরা এই লাভটা হিসাব করি কি করে, এই 120 টাকা কেজি দিয়ে একটা মুরগি কিনছে, ওই মুরগির হচ্ছে যে 4 ভাগ করে বিক্রি করতেছে রান্না বান্না করে, আর এক একটা মুরগির পিসের দাম হচ্ছে যে 100-150 টাকা, তাহলে 4টা পিসের দাম 600 টাকা। ওরে আল্লাহ, 120 টাকা হচ্ছে যে মুরগি কিনে 600 টাকা দিয়ে বিক্রি করতেছে, 6 গুণ লাভ, মাই গুডনেস। কিন্তু ওইটা হচ্ছে যে রান্না করা, প্রসেস করা, মশলাপাতি, ওইটার পিছনে পরিশ্রম, ওইটা মানে টোটালটা ম্যানেজ করা, ওইটার বাবুর্চির খরচ, গুয়ার খরচ, সহকারীর খরচ, দোকানের খরচ, সবকিছু মিলাই টিলাই দেখা যায় যে দিন শেষে মোটামুটি হচ্ছে যে মানে 30-35% প্রফিট থাকে, হাইয়েস্ট যদি ধরি আমি, হাইয়েস্ট যদি ধরি, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে যে রেস্টুরেন্ট গুলো, ফুড বিজনেস গুলো ফুড পান্ডাকে বয়কট করার ডাক দিয়েছে, ঠিক আছে। তো এই বয়কট করার ডাক যখন দিয়েছে, তখনই হচ্ছে যে আমি এক্সপেক্ট করছিলাম আদার্স যে প্ল্যাটফর্ম গুলো আছে যারা ফুড সেল করে, উবার ইটস তো এখন বাংলাদেশে নাই, উবার ইটস তাদের অপারেশন গুটিয়ে নিয়েছে, সহজ ফুড আছে, হাংরি নাকি আছে, আরো বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে। আমি ভাবছিলাম এরা যৌথভাবে যদি একটা বিবৃতি দেয় এখন যে আমরা সেলারদের সাথে আছি, এবং সেলারদের কমিশন মানে যে কমিশনটা তারা কেটে রাখে, সেইখান থেকে যদি 2-4-5% যদি হচ্ছে যে ছাড় দিয়ে দেয়, ফুড পান্ডারে কিন্তু হচ্ছে যে বড় রকমের একটা হচ্ছে যে ফুড পান্ডার মার্কেট শেয়ার থেকে বড় রকমের একটা মার্কেট শেয়ার দপ করে তারা দখল করে নিতে পারত। সম্মিলিতভাবে আসে নাই, কিন্তু হচ্ছে যে গত কালকে আমার চোখে যেটা পড়লো সেটা হলো সহজ ফুড খুব বিনয়ের সাথে একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমরা মানে একটা হ্যান্ডশেকের ছবি দিয়েছে, হ্যান্ডশেকের ছবি দিয়ে একটা সুন্দর ডিজাইন করে দিয়েছে যে আমরা এই যে হচ্ছে যে এই যে মানে করোনা পরবর্তী পরিস্থিতি, এই যে প্যান্ডামিক, আফটার প্যান্ডামিক যে ইফেক্ট, আমরা বুঝি এই সময় হচ্ছে যে ব্যবসায়ীরা চাপে আছেন, আমরা তাদের সাথে থাকতে চাই, আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়ে তাদের পাশে থাকতে চাই। ফুড পান্ডা যেই ভুলটা করলো, তাকাশ করে হচ্ছে যে সহজ ফুড সেই ভুলটা হচ্ছে যে এগেইনস্টে একটা কপি দাঁড় করিয়ে দিল, একটা অ্যাপ্রোচ দাঁড় করিয়ে দিল। এবং হয়তো বা হচ্ছে যে আরো 3-4 দিন পর বা 5 দিন পর বোঝা যাবে যে হচ্ছে যে সহজ এখান থেকে কি পরিমাণ বেনিফিটেড হয়েছে। তবে অলরেডি যে কিছু বেনিফিটেড হয়েছে, অলরেডি যে ফুড পান্ডায় যারা রেগুলার বিক্রি করতো তাদের মানে অনেকেই হচ্ছে যে সহজে মুভ করতেছেন ধীরে ধীরে, এটা হচ্ছে যে মার্কেট থেকেই হচ্ছে যে উঠে এসেছে ডেটাগুলো, রাইট। তো সেই রকম জায়গায় আপনার কম্পিটিটরের দিকে কিন্তু আপনার খুব ভালোভাবে চোখ রাখতে হবে, উনি কি করছে, কোথায় ভুল করছে এবং কোন জায়গাটা মিস করে যাচ্ছে। দেন আপনার বিজনেসের গল্পটা কি আসলে, সেই জায়গাটাও কিন্তু হচ্ছে যে আপনাকে গুছিয়ে ফেলতে হবে। আপনি কি কোনো গ্যারান্টি দিচ্ছেন, কোনো ওয়ারেন্টি দিচ্ছেন, ঠিক আছে। আপনি কোনো প্রসপেক্ট দিচ্ছেন যে হচ্ছে যে এই যে হচ্ছে যে ভিজুয়াল বা ভিজুয়ালে কোনো কিছু থাকছে। আর গ্যারান্টি ওয়ারেন্টির কথা বলি, গদবাধা গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন না, একটু চেষ্টা করেন এটাকে কত ভিন্নভাবে প্রেজেন্ট করা যায়। যেমন আজকে দুপুরে একজনের সাথে কথা হচ্ছিল, আমার অনেক পুরনো ক্লায়েন্ট, ওনার সাথে প্রচুর কাজ করেছি আমি মাঝখানে, প্রায় এই গত 3-4টা মাস উনি অফ ছিলেন। তো উনি নতুন করে হচ্ছে যে বিজনেস শুরু করছেন, সেই জায়গা থেকে হচ্ছে যে উনি যেটা চিন্তা করছিলেন যে উনি ঘি নিয়ে কাজ করবেন। তো সেই ঘিয়ের জায়গা থেকে উনি হচ্ছেন ফোন দিলেন আমাকে, বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল। তো উনি বলছিলেন যে তাহলে আমার ঘিটা 100% খাঁটি, এটা আমি নিজের হাতে বানাচ্ছি। ভদ্রলোকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু চিনি, উনি মানে ন্যাচারালি আমার সাথে কখনো মিথ্যা বলেন না, যেটা পূর্ণ ঝামেলা থাকে সেটাও বলেন যে আমি এটা ঝামেলা আছে, এটা কিন্তু বেশি শক্তিশালী কোনো কথাবার্তা লিখবেন না, একটু পাশ কাটায় যাবেন, এই পয়েন্টগুলো একটু পাশ কাটায় যাবেন, ঠিক আছে। তো তখন উনি বললেন যে তাহলে আমি একটা গ্যারান্টি দিতে চাই যে এই ঘি যদি হচ্ছে যে ভেজাল প্রমাণ হয়, সেক্ষেত্রে হচ্ছে যে 50,000 টাকা আমি জরিমানা দেবো। বললাম যে এই ধরনের গ্যারান্টি অহরহ দেয়, বরঞ্চ হচ্ছে যে এই গ্যারান্টি গুলো এত বেশি কমন হয়ে গিয়েছে
যে এই গ্যারান্টি কেউ দিছে মানে হচ্ছে যে আমরা হচ্ছে যে মনে মনে ধরে নেই হালাম, সরি ফর দিস ওয়ান বাট দিস ইজ দ্য বাস্তব। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা তখন হচ্ছে যে প্রায় 10-15 মিনিট আলোচনা করে খুঁজে বের করলাম আমরা একটা কাজ করতে পারি, আমরা খুব সহজ সরল একটা অফার দিতে পারি, যে ঘিটা অফার করুন, কোনো টাকা পেমেন্ট করা লাগবে না, এটা হোম ডেলিভারি হবে। হোম ডেলিভারি হওয়ার পরে আমাদের ডেলিভারি ম্যানের সামনে এটা আপনি খুলবেন, খুলে ঘ্রাণটা নিবেন, এবং আমরা ছোট একটা প্লাস্টিকের চামিচ দিয়ে দেবো এই ঘি বয়মের সাথে। এই প্লাস্টিকের চামিচটা দিয়ে আপনি একটু মানে ঘি নিয়ে একটু জিভায় দিবেন। এরপর যদি আপনার মনে হয় যে এই ঘি হচ্ছে যে আপনি ফেরত দিবেন, সেই শক্তি যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে এই ঘিটা ফেরত দিবেন। খুব সহজ কথা, খুব সহজ অ্যাপ্রোচ। ঠিক আছে, যেমন এইরকমই একটা সহজ অ্যাপ্রোচ করেছিল, এরকম একটা সহজ অ্যাপ্রোচ করেছিল, আমি একটু দেখাই, একটা জিম। কোথায় গেল জিমের ছবিটা? জিমের ছবিটা আমি খুঁজে পাচ্ছি না কোনো এক কারণে। আমি ঘটনাটা বলি, সেই জিম হচ্ছে যে সুন্দর করে তাদের যে বিজ্ঞাপনটা বানিয়েছিল সেখানে যে কথাটা লিখেছিল তার সারমর্ম এইটা, যে বাসা মুভ করার দোহাই না দিয়েও আপনি যে কোনো সময়, বাসা মুভ করার দোহাই না দিয়েও আপনি যে কোনো সময় আমাদের রেজিস্ট্রেশন বা আমাদের মেম্বারশিপ ক্যান্সেল করতে পারেন। জিমে তো মেম্বারশিপ খুব মাথাতে চলে। এখন ধরেন হচ্ছে যে জিমে গিয়ে ভালো লাগতেছে না, অথবা হচ্ছে যে শুরু করেছে, যেটা হয় আর কি, যেমন আমি প্রতি মাসে একবার করে জিম করা শুরু করি আর কি, অনেক জিমের মেম্বারশিপ আমার নেওয়া আছে, তো প্রতি মাসে একবার করে শুরু করতে আগে, এবং 2-4 দিন করার পরে আর আমার হচ্ছে যে ইয়ে হইতো না। এবং এই জিমটা আমেরিকার, ওদের তো আবার যেটা হয় যে ক্রেডিট কার্ড বা কার্ড পাঞ্চ করে হচ্ছে যে মেম্বারশিপ হয়ে যায়, মানে না বললে হচ্ছে যে অটো রিনিউয়াল হইতে থাকে প্রতি মাসে, এটা ক্যান্সেল না করলে। ঠিক আছে, তো যে কারণে হচ্ছে যে একটু মানে একটা নক দিতে হয়, একটু বলতে হয় যে আমি তো হচ্ছে যে একটা রিজন দেখিয়ে, অনেকে বলে সবচেয়ে সস্তা এবং সহজ রিজন হচ্ছে যে আমি তো এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাচ্ছি বাসা শিফট করে, আমার মেম্বারশিপটা একটু ক্যান্সেল করে দিন। তো সেই জায়গায় ওই জিমটা বলছে যে আপনি মানে বাসা চেঞ্জ করার কারণ না দেখিও, বাসা চেঞ্জ করার দোহাই না দেখিও আপনি যে কোনো সময় স্বচ্ছন্দে মেম্বারশিপ ক্যান্সেল করতে পারেন, কিছুই বলা লাগবে না, শুধু বললেই হবে মেম্বারশিপটা ক্যান্সেল করে। কনফিডেন্স, এবং তাদের হচ্ছে যে মানে সার্ভিসের প্রতি তাদের এই লেভেলের কনফিডেন্স। এবং মজার বিষয় হচ্ছে যে ওইটা কেস স্টাডিতে আমি দেখছিলাম, মানে যারা কেস স্টাডি করেছেন ওনারা লিখছিলেন 500% সেল, মানে মেম্বারশিপ সেল বেড়ে গিয়েছিল, 500% মেম্বারশিপ সেল বেড়ে গিয়েছিল নিয়ার অ্যাবাউট। ঠিক আছে, তো সেইরকম জায়গা থেকে এই জায়গাগুলো, এই প্রস্তুতিগুলো কিন্তু হচ্ছে যে খুবই জরুরি এবং খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে যে আমাদের যদি হচ্ছে যে ধরি তারপরের জিনিসটা, সেটা হচ্ছে অফার। অফারের বিষয়ে সামনে বিস্তারিত আলোচনা আছে আগামীকালকে, যে কারণে আমি খুব ছোট্ট করে বলি, একটাই অফার, মানে অফারের হচ্ছে যে ধরন একটাই, মেক অ্যান অফার দ্যাট নোবডি ক্যান রিজেক্ট, নোবডি ক্যান রিফিউজ। মেক অ্যান অফার দ্যাট নোবডি ক্যান রিফিউজ অর রিজেক্ট। আপনাকে এমন অফার তৈরি করতে হবে যেটা কেউ আসলে রিজেক্ট করতে পারবে না, আপনার টার্গেট অডিয়েন্সের কেউ এটা রিজেক্ট করার সাহস পাবে না। রিজেক্ট মানে সাহস পাবে না বলতে ভয়ে না, নিজের ভিতর থেকে আর মন টানবে না যে না আমি এই অফার হচ্ছে যে নেব, কারণ ওই অফারটা তার পেইন এন্ড গেইনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তার কস্ট বেনিফিটের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সবচেয়ে বড় কথা ওইটা তার ওয়ান্ট পয়েন্টের সাথে জড়িত। তার মানে উনি চান, উনি মনে মনে খুঁজতেছিলেন এই অফারটা, এইরকম যদি কেউ একটা অফার দিত তাহলে আমি অনায়াসে এই জিনিসটা গুছাই নিতে পারতাম। সেই অফারটাই আপনি ওনার সামনে প্রেজেন্ট করবেন। তাহলে সেটা কিভাবে প্রেজেন্ট করবেন এটা আগামীকালকের ক্লাসে আমরা দেখবো। এবং তারপরে হচ্ছে যে আপনি এটা ছক তৈরি করবেন, এটা হচ্ছে যে রিকোয়ার্ড যে কপিগুলো আছে সেগুলো লিখবেন, এবং সেগুলো মানে অগোছালো হোক, লেখা শুরু করে দেন। আমরা আসলে চিন্তা করতে করতে আমাদের আর লেখা হয় না, যা মনে এসেছে, যতটুকু মনে এসেছে একটা লেখা লিখে ফেলেন। সেটা হচ্ছে যে সবচেয়ে বেটার হয়, এভারনোট নামে একটা অ্যাপস আছে, এভারনোট সফটওয়্যারও আছে ল্যাপটপ বা ডেস্কটপের জন্য, মোবাইলের জন্য অ্যাপস আছে, আইফোনের জন্য
মানে অ্যান্ড্রয়েড অথবা হচ্ছে যে আইওএস বোথ ভার্সনে অ্যাপস আছে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি ল্যাপটপে লিখলেন, ওইটা অনায়াসে হচ্ছে যে মানে মোবাইলের একই অ্যাকাউন্ট দিয়ে যদি ল্যাপটপ এবং মোবাইল থেকে বা ডেস্কটপ থেকে জয়েন করে, তাহলে ল্যাপটপে লিখবেন, ওইটা হচ্ছে যে মোবাইলেও অ্যাপের মধ্যে চলে যাবে, সেভ হয়ে যাবে, সিনক্রোনাইজ হয়ে যাবে। তাহলে লিখে ফেলবেন, টুক করে মোবাইল হোক ল্যাপটপে হোক লিখে ফেলবেন, লিখে যতটুকু হয়েছে রাখেন, রেখে হচ্ছে যে এটাকে 2-3 বার পড়েন। করতে করতেই দেখবেন যে আপনার মানে নিজের মাথাতেই চলে যাবে, কারণ অলরেডি কিন্তু আপনি অনেকগুলো আছে যে প্রিপারেশন নিয়ে এসেছেন, অনেকগুলো অ্যানালাইসিস করে এসেছেন। আপনার পড়তে পড়তে মাথায় আসবে, আরে এই জিনিসটা তো বলা হয়নি, এই জিনিসটা তো এইভাবে না বলে এইভাবেও বলা যায়, ঠিক আছে। এবং সেক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে সবসময় মাথায় রাখবেন, লেস ইজ মোর, লেস ইজ মোর। কত কমে কত বেশি বলা যায়, কত কমে কত বেশি বলা যায়, ঠিক আছে। এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনি হচ্ছে যে লেখাটা শুরু করে দেন। তারপরে হচ্ছে যে বাদবাকি জায়গাগুলো নিয়ে আমরা হচ্ছে যে আগাবো। এখন প্রস্তুতি পর্ব তো শেষ হলো, এখন লেখা কিভাবে হচ্ছে যে ধাপে ধাপে আপনি প্রস্তুত করবেন, একটা লেখা কিভাবে ধাপে ধাপে প্রস্তুত করবেন, এবং একটা লেখা কিভাবে আপনি হচ্ছে যে পরিমার্জন এবং পরিবর্তন ও পরিবর্তন করবেন, এই বিষয় দুইটা নিয়ে আমরা আগামীকালকে ক্লাসে আলোচনা করব। আজকে যেহেতু হচ্ছে যে প্রথম দিন ছিল, আমাদের একটু লেট হয়ে গিয়েছে, তো যে কারণে হচ্ছে যে আমরা সময়ের মধ্যে পুরোটা শেষ করতে পারিনি, কিন্তু নিশ্চিত থাকবেন আগামীকালকে আমরা সোয়া 7টায় শুরু করব। কিন্তু আগামীকালকে আমাদের আপনারা একটু আটঘাট বেঁধে বসবেন, আগামীকালকে আমাদের ওয়ার্কশপটা শেষ হবে ঠিক 9টায়। কারণ প্রথমত হচ্ছে যে সবাই জয়েন করতে করতে অনেকে লেট করে ফেলেছেন, আর দ্বিতীয়ত হলো আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা হলো আজকে রাতে আমি ভিডিওটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, আপলোড করে আপনাদের সাথে হচ্ছে যে লিঙ্কটা শেয়ার করে দিব, ঠিক আছে। যদিও এটা আপনাদের একটু মানে একটু প্রমিস রাখতে হবে যে এটা আপনারা হচ্ছে যে কোথাও পাবলিক করবেন না, নিজের ব্যবহারের জন্য শেয়ার করবেন না, ঠিক আছে, কারণ এটা আসলে আমার অ্যাসেট, আমার সম্পদ, ঠিক আছে। আর যদি শেয়ার করেন এটা আসলে ওয়াদা ভঙ্গ হবে, ঠিক আছে। তুমি সেটা কিভাবে ডাউন করতে হয় হয়তো বা সেটাও খুঁজে বের করতে পারবো ইনশাল্লাহ, তো সেটা বিষয় না। আপনারা এই ভিডিওটা পুরোটা আজকে একটু দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আমাদের বেসমেন্টের যে প্রিপারেশন গুলো, সেই বেসমেন্টের প্রিপারেশন গুলো কমপ্লিট হয়ে যাবে। আগামীকালকে আমরা ফুল স্কেলে এই কন্টেন্ট রাইট করা এবং ওই কন্টেন্টটাকে ধাপে 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 বিভিন্ন মেথোডোলজি ব্যবহার করে কিভাবে ওই কন্টেন্টটাকে আরো বেশি সুপার পাওয়ারফুল করে তোলা যায়, সেই জায়গাগুলো, সেই স্ট্র্যাটেজিগুলো এবং সেই মেথডগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবং মানে তাহলে কি কি নিয়ে আলোচনা করব সেইটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি। তার আগামীকালকে আছে যে আমাদের প্রথম যে আলোচনাটা থাকবে, সেই আলোচনাটা হচ্ছে যে ক্রেতার মনস্তত্ত্ব। বিভিন্ন ধরনের ক্রেতা বিভিন্ন ভাবে যে চিন্তা করেন, এই যে মানে তার সাইকোলজির এই যে পয়েন্টগুলো, সাইকোলজিক্যাল যে ফরম্যাট গুলো, সেই ফরম্যাট গুলোকে লেভারেজ আমরা কিভাবে লেখাতে করতে পারি, সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওয়ারেন বাফেটের হচ্ছে যে কিছু থিওরি আছে, একটা থিওরি লেখালেখির ক্ষেত্রে অসম্ভব বেশি ব্যবহৃত হয়, সেই থিওরিটা হচ্ছে যে নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। এবং আমরা হচ্ছে যে শিরোনাম লেখার, হেডলাইন লেখার কলাকৌশল নিয়ে আলোচনা করব। প্রথম 3টা বাক্য, ওই যে বলছিলাম শিরোনাম থেকে থামবে, প্রথম 3টা বাক্য তাকে প্রথম প্যারাটা পড়তে হচ্ছে যে উদ্বুদ্ধ করবে, জোর করবে, ঠিক আছে। এই জায়গাগুলো নিয়ে আলোচনা করবে। এবং আজকে এই যে বলছিলাম কথায় কথা অফারের বিষয়ে, যে কে I will make an offer that you can't refuse, এই উক্তিটা আসলে গডফাদার, মারিও পুজোর দ্য গডফাদার বইয়ের অমর একটা উক্তি, ডন কার্লিওনির, এবং উনি দফায় দফায় ধাপে ধাপে হচ্ছে যে দেখিয়েছেন এই উক্তির সকল প্রয়োগ, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং কোন লেখা আসলে এড়িয়ে যাওয়া সম্ভব নয়, সেটা নিয়ে আজকে কিছুটা আলোচনা হয়েছে, কালকে আরেকটু আলোচনা করব। সেই সাথে এই যে বিভিন্ন ধরনের কন্টেন্ট লেখার যে আইডিয়া, এই আইডিয়া কোথা থেকে পাওয়া যায়। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, ভাই আপনি এইভাবে লিখেন, এইভাবে বলেন, এত আইডিয়া কই পান? এত আইডিয়া আমি কোথা থেকে পাই এবং আইডিয়া পাওয়ার জন্য আমি কি কি করি, সেই সোর্স গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে দুইটা হচ্ছে যে টুলস শেয়ার করব। টুলস ঠিক বলতে হচ্ছে যে একটা পিডিএফ এবং হচ্ছে যে একটা এক্সেল ফাইল, কন্টেন্ট মার্কেটিং এর একটা ওয়ার্কবুক, হাবস্পটের সারা দুনিয়ার হাজার হাজার কন্টেন্ট রাইটার, প্রফেশনাল কন্টেন্ট রাইটার এই ওয়ার্কবুক ব্যবহার করে সফলতা পেয়েছে। সেই সাথে একটা কন্টেন্ট ক্যালেন্ডারিয়াল, আপনি যে প্ল্যানিংটা করবেন, কবে কোন কন্টেন্ট কিভাবে লিখবেন, সেই ক্যালেন্ডারিয়াল। এবং পরবর্তী 1 মাস আপনাদের যে আমি মেন্টরশিপ দেব, গাইডেন্স দেব,
সেই মেন্টরশিপ এবং সেই গাইডেন্স গুলো কিভাবে দেব সেই সম্পর্কে হচ্ছে যে বিস্তারিত দিক নির্দেশনা আলোচনা করব। তো আজকে অনেকেই হচ্ছে যে অনেক প্রশ্ন করতে পারেননি, অনেক প্রশ্ন করতে পারেননি। এই প্রশ্নগুলো আপনারা হোয়াটসঅ্যাপে করবেন, আমি একটু সময় করে হচ্ছে যে আপনাদের উত্তর দেব। এবং আশা করি হচ্ছে যে হয়তো বা 24 ঘন্টার মধ্যেই আমি যে কোনো মানে মেসেজের উত্তর দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকি। এবং আর এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা হচ্ছে যে গ্রুপে শেয়ার করবেন। এবং আজকে আপনাদের জন্য একটা ছোট্ট হোম টাস্ক থাকছে, কারণ আমরা যা শিখছি সেগুলো যদি আমরা হচ্ছে যে একটু শেয়ার না করি, এই শেখা কখনোই পরিপূর্ণতা পায় না। তো আমরা আজকে যেটা করব, আজকের যে সামারি যা যা শিখেছি সেটার সামারি আমরা কোথায়, গো ডিজিটাল উইথ তানভীর রেজওয়ান গ্রুপে পোস্ট করব। এবং মানে যেহেতু হচ্ছে যে একটা মাস আমি আপনাদের পিছনে শ্রম দেব, আমিও একটু দেখতে চাই যে আপনারা আসলে কতজন আগ্রহী। কারণ এই বিষয়টা হচ্ছে যে একটু আমাকে হচ্ছে যে ভাবিয়ে তুলেছে। যেমন 100 জন রেজিস্ট্রেশন করেছিলেন এবং রেজিস্ট্রেশন এখানে উল্লেখ করা ছিল যে আপনি যদি হচ্ছে যে নিশ্চিত হতে না পারেন যে আপনি থাকবেন, তাহলে অনুগ্রহ করে ফর্মটি পূরণ করবেন না। এবং হচ্ছে যে মানে 100 জন পূরণ করে ফেলার পরে যেহেতু হচ্ছে যে জুমের হচ্ছে যে লিমিট 100 জনের, আমি 100 জনের বেশি নিতে পারবো না, এবং একজন ফর্ম পূরণ করেছেন উনি জয়েন করতে পারবেন না, এটা আমার জন্য খুবই কষ্টদায়ক। সে কারণে কিন্তু হচ্ছে যে আরো 40 থেকে 50 জন আমাকে পার্সোনালি ইনবক্স করেছেন, ফোন করেছেন, তারপরেও আমি কিন্তু হচ্ছে যে ওনাদেরকে মানে নিতে পারিনি এই ওয়ার্কশপে। মজার বিষয় হচ্ছে যে যদি হচ্ছে যে একটু পার্টিসিপেন্ট লিস্টের দিকে তাকান, আজকে পার্টিসিপেন্ট হচ্ছে 74 জন। তাহলে বাকিরা যারা হচ্ছে যে মানে জয়েন করেননি ওনারা কিন্তু অন্যদের জন্য হচ্ছে যে সুযোগটা নষ্ট করেছেন। মানে আমি অভিযোগ করছি না, কিন্তু একটা আক্ষেপ এবং একটা কষ্ট কিন্তু স্বাভাবিকভাবেই থেকে যায়। এবং হচ্ছে যে কালিদাসের বর্ণনায় কালিদাস বলছিলেন অনাগ্রহী ব্যক্তির কাছে জ্ঞানের কথা বলার থেকে বড় পাপ এবং হচ্ছে বড় শাস্তি এই দুনিয়ায় নাই। তো আপনারা যারা আগ্রহী, আমি তাদেরকে নিয়ে আমি পথ চলতে চাই এবং আগ্রহ বোঝানোর জন্য, আপনারা যে আগ্রহী সেটা বোঝানোর আমি কিভাবে বুঝবো আর কি। তো সেটা বোঝার একটাই ওয়ে, সেটা হচ্ছে যে আপনি এটাকে কতটুকু সিরিয়াসলি নিয়েছেন এই ওয়ার্কশপটাকে। এবং ফ্রি জিনিস আমরা কখনোই সিরিয়াসলি নিতে চাই না, যে কারণে হচ্ছে যে আমি জীবনে কখনো হচ্ছে যে ফ্রি ওয়ার্কশপ করানোর পক্ষপাতী না, এখনো না। কিন্তু এটা হচ্ছে যে আসলে মানে ওই অর্থে ফ্রি না, এটা আপনাদের যাদের প্রবল আগ্রহ আছে শুধুমাত্র তারাই কিন্তু এই ওয়ার্কশপে কোনো না কোনো ভাবে জয়েন করতে পেরেছেন কিন্তু। ঠিক আছে, তো এই আগ্রহটাও কিন্তু হচ্ছে যে একটা মানে পেমেন্ট। কারণ আমি একটা বিষয় নিয়ে কথা বলছি, সেটা একজন আগ্রহ করে শুনছেন এবং শুনে সেটা চর্চা করে তার জীবনে এটা প্রয়োগ করে উনি উপকার পাচ্ছেন। একজন মানুষ হিসেবে এর থেকে বেশি আর কোনো কিছুই আমার জন্য পাওয়ার হইতে পারে না আর কি। ঠিক আছে, তো সেরকম জায়গা থেকে হচ্ছে যে মেন্টরশিপ প্রোগ্রামে, 1 মাস ব্যাপী যে মেন্টরশিপ প্রোগ্রামে শুধুমাত্র তাদেরকেই আমি হচ্ছে যে সিলেক্ট করব যারা গো ডিজিটাল উইথ তানভীর রেজওয়ান গ্রুপে এই যে আজকে যা শিখলেন এবং আগামীকালকে যা শিখবেন, এই দুইটা ক্লাসের জন্য দুইটা সামারি মানে ক্লাস শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে সাবমিট করবেন। এটা হচ্ছে যে 24 ঘন্টা পরে গিয়ে সাবমিট করলে আসলে এটা মানে কোনোভাবেই হচ্ছে যে অ্যাকসেপ্টেবল হবে না। তো 24 ঘন্টার মধ্যে যে অল্প লিখেন, 10 লাইন লিখেন, 5টা বাক্য লিখেন, কোনো সমস্যা নেই। আপনার হয়তোবা হচ্ছে যে মানে খারাপ লেগেছে, আপনি যা জানতে চেয়েছিলেন সেটা জানতে পারেননি, সেটা থাকলে ভালো হইতো, অথবা টোটালি ওয়েস্টেজ টাইম, সেটাও হইলে সেটাও লিখেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনারা আসলে কতটুকু বুঝেছেন, আমি কতটুকু বোঝাতে পেরেছি, এবং সেই সাথে হচ্ছে যে এটা আপনাদের আসলে কতটুকু কাজে লেগেছে, এই বিষয়টুকু একটু জানতে চাই। তো রিভিউটা মানে ক্লাস রিভিউটা আপনারা কিভাবে লিখবেন সেটার একটা ছোট নোট আমি ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, এবং একটা ট্যাগলাইন মানে একটা হ্যাশট্যাগ আমরা ব্যবহার করব, যাতে করে আমি বুঝতে পারি যে আপনারাই হচ্ছে যে এইগুলো লিখছেন আর কি। ঠিক আছে, তো ইনশাল্লাহ আগামীকালকে 7:15টায় আমাদের দেখা হবে, এবং আগামীকালকে 7:15 থেকে আমাদের ক্লাসটা 10টা পর্যন্ত আমরা কন্টিনিউ করব। আগামীকালকে 7:15 থেকে 10টা পর্যন্ত আমরা ক্লাসটা কন্টিনিউ করব। তো একটু প্রিপারেশন নিয়ে বসবেন এবং খাতা কলম নিয়ে বসবেন অবশ্যই। যদি সম্ভব হয় একটু নিরবিচ্ছিন্ন ভাবে যেন মনোযোগ দিতে পারেন সেভাবে হচ্ছে যে ব্যবস্থা করে বসবেন। ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আর আমি জানি আপনাদের অনেক অনেক প্রশ্ন আছে, প্রশ্নগুলো হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে এক এক করে দিয়ে দেন, আমি
একটা একটা করে ধরে ধরে ইনশাল্লাহ আগামী 24 ঘন্টার মধ্যে অ্যান্সার দেব। আগামীকালকে সন্ধ্যা 7টায়, সোয়া 7টায় দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত বিদায়, খোদা হাফেজ।